আজকে আমরা ক্লাস 12-এর চ্যাপ্টার 6 6 নম্বর অধ্যায়ের বংশগতির আণবিক ভিত্তি পড়ব। আগের ভিডিওগুলোতে আমরা চ্যাপ্টার 5টা পড়েছি, অর্থাৎ বংশগতি ও প্রকরণ। আজকে আমরা বংশগতির আণবিক ভিত্তি অর্থাৎ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, বংশগতির আণবিক ভিত্তি। তা বংশগতির আণবিক ভিত্তি মূলত বংশগতিতে যে বৈশিষ্ট্যগুলো ছড়ায়, কে ছড়ায় না আমরা দেখেছি জিন। মেন্ডেলের তত্ত্ব অনুযায়ী আমরা পড়েছি যে জিনের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়। তা জিন আছে কোথায় না, জিন আছে ডিএনএতে অথবা আরএনএতে। তা জিন যে ডিএনএতে বা আরএনএতে আছে, তা সেইগুলো আমরা প্রমাণ করব কিভাবে, অর্থাৎ মলিকুলার লেভেলটা কোথায়, যে বংশগতিতে যে বৈশিষ্ট্যগুলো বাহিত হচ্ছে সবচেয়ে তার ছোট অণুটা কি না, তাকে বলছি আমরা জেনেটিক বস্তু। কি বলবো না, জেনেটিক বস্তু। প্রথমে পড়বো আমরা জেনেটিক বস্তু সম্পর্কে একটু পড়বো, যে জেনেটিক বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল বলছি, জেনেটিক ম্যাটেরিয়াল। তা জেনেটিক ম্যাটেরিয়াল কি না, যে ম্যাটেরিয়াল বা যে বস্তুর মধ্য দিয়ে জনিত্রীজনু থেকে বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারগুলো অপত্যের দেহে সঞ্চারিত হয়, সেই ম্যাটেরিয়ালটাকে বলছি আমরা জেনেটিক বস্তু। অর্থাৎ যে বস্তুর মধ্য দিয়ে বৈশিষ্ট্য অর্থাৎ আমাদের যে ক্যারেক্টারগুলো, যে বস্তুর মধ্যে দিয়ে বৈশিষ্ট্যগুলো যাচ্ছে কার দেহ থেকে কার দেহে না, জনিত্রীজনু থেকে অপত্যের দেহে যাচ্ছে, তখনই তাকে বলছি আমরা জেনেটিক ম্যাটেরিয়াল, জেনেটিক বস্তু। তা কে জেনেটিক বস্তু না, জেনেটিক বস্তুটা ডিএনএ হতে পারে, জেনেটিক বস্তুটা আরএনএ হতে পারে, অথবা জেনেটিক বস্তুটা প্রোটিন হতে পারে। তা মূলত জেনেটিক বস্তুটা কি না, ডিএনএ। যাদের ডিএনএ নেই তাদের ক্ষেত্রে আরএনএ, আর যাদের ক্ষেত্রে ডিএনএ আরএনএ নেই তাদের ক্ষেত্রে প্রোটিন জেনেটিক বস্তু। তা বেশিরভাগ জীবের দেহে জেনেটিক বস্তু যা ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা যদি টিএমভি ভাইরাস দেখি, টোবাকো মোজাইক ভাইরাস, এইচআইভি ভাইরাস, এরা আরএনএ যুক্ত ভাইরাস, এদের ক্ষেত্রে জেনেটিক বস্তু এরা। অর্থাৎ টিএমভি ভাইরাস এবং এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে কোনো প্রকার ডিএনএ থাকে না, এই কারণে তাদের সমস্ত জিনগুলো আছে কোথায়, টিএমভি এবং আরএনএতে। আর যে সমস্ত জীবেদের ডিএনএ এবং আরএনএ কিছুই থাকে না, তাদের ক্ষেত্রে জিনটা থাকে কোথায় না, তাদের ক্ষেত্রে থাকে প্রোটিনে। এমন একটা সংক্রমণশীল প্রোটিন আমরা পড়ে নেব, প্রিয়ন। প্রিয়ন হচ্ছে এক প্রকার সংক্রমণশীল প্রোটিন, অর্থাৎ রোগ সৃষ্টি করে। তাহলে তাদের জেনেটিক বস্তুটা প্রোটিনই আছে। তা স্বাভাবিকভাবে বেশিরভাগ জেনেটিক বস্তুটা কি হিসেবে কাজ করে না, ডিএনএ হিসেবে কাজ করে। যে ডিএনএ যে জেনেটিক বস্তু আমরা প্রমাণ করব কিভাবে, ডিএনএকে আমরা বলতে পারি, আমি তো বলতে পারতাম যে না বেশিরভাগ জীবেদের আরএনএ জেনেটিক বস্তু বা বেশিরভাগ জীবেদের প্রোটিন জেনেটিক বস্তু। কেন বা আমি বলবো যে বেশিরভাগ জীবেদের ডিএনএ জেনেটিক বস্তু, সে সম্পর্কে আমরা প্রমাণ দিব। তা স্বাভাবিকভাবে জেনেটিক বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল হতে হলে তার কিছু ক্যারেক্টার দরকার, যে ক্যারেক্টারগুলো আমরা ডিএনএর মধ্যে পাই। এই জন্য তাকে বলছি আমরা ডিএনএ জেনেটিক বস্তু। একটা জেনেটিক বস্তু ধর্ম কি না, জেনেটিক বস্তু হতে হলে তার ইউনিভার্সালিটি থাকতে হবে, অর্থাৎ তার সার্বজনীনতা থাকতে হবে। সার্বজনীনতা কি না, সমস্ত জীবের দেহে যেন এটা উপস্থিত থাকে বা অস্তিত্ব থাকে। যে জেনেটিক বস্তু হতে হলে সমস্ত জীব কোষেই বা সজীব কোষেই তাদের মধ্যে উপস্থিতি প্রয়োজন। তা আমরা দেখেছি ডিএনএ বেশিরভাগ জীবের দেহেই থাকে, ব্যতিক্রম এই টিএমভি ভাইরাস, এইচআইভি ভাইরাস অথবা প্রিয়ন, এরা ছাড়া অর্থাৎ আরএনএ যুক্ত ভাইরাস ছাড়া আর বেশিরভাগ জীবের দেহে কি দেখা যায়, ডিএনএ দেখা যায়। এই জন্য তাকে বলছি আমরা ডিএনএ ইউনিভার্সালিটি বা ডিএনএ সার্বজনীনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। 1 2 অটোক্যাটালাইটিক ধর্ম। অটোক্যাটালাইটিক ধর্ম কি না, যে কোনো জেনেটিক বস্তু হতে হলে অটো মানে নিজে, ক্যাটালাইটিক বা ক্যাটালাইসিস থেকে এসে, অর্থাৎ নিজেই নিজের উৎপাদন ঘটাবে। আর নিজেই নিজের যখন উৎপাদন ঘটাবে তখনই তাকে বলছি আমরা অটোক্যাটালাইটিক ধর্ম, যেটা আমরা ডিএনএর উপস্থিতিতে ডিএনএর মধ্যে লক্ষ্য করতে পারি। না ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় কোন প্রক্রিয়া না, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে রেপ্লিকেশন প্রক্রিয়া, রেপ্লিকেশন। এই কারণে ডিএনএকে আমরা জেনেটিক বস্তু বলছি। যে জেনেটিক বস্তু হলে তার এই ক্যারেক্টার থাকতে হবে, জেনেটিক বস্তুর সার্বজনীনতা থাকতে হবে, অর্থাৎ বেশিরভাগ সমস্ত জীবের দিয়ে থাকতে হবে, যেটা ডিএনএতে লক্ষ্য করা যায়। ডিএনএ বেশিরভাগ বা সমস্ত জীবের ক্ষেত্রে থাকে, ব্যতিক্রম কিছু আরএনএ যুক্ত ভাইরাস ছাড়া। ডিএনএর অটোক্যাটালাইটিক ধর্ম আছে, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, অর্থাৎ অটোক্যাটালাইটিক ধর্ম অর্থে অর্থাৎ জেনেটিক বস্তু নিজের উৎপাদন নিজেই ঘটাবে। 3
হেটারোক্যাটালাইটিক ধর্ম বা হেটারোক্যাটালাইসিস। হেটারোক্যাটালাইসিস কি না, জেনেটিক বস্তু নিজে যেমন নিজের উৎপাদন ঘটাবে, নিজে তেমন অন্য কোনো উপাদানের সংশ্লেষ ঘটাবে। নিজেই নিজের উৎপাদন ঘটাচ্ছে, আবার নিজে অন্য কোনো পদার্থের উৎপাদন বা সংশ্লেষ ঘটাচ্ছে। কেমন না, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। ডিএনএ থেকে যেমন ডিএনএ তৈরি হয়, তখন তাকে বলছি অটোক্যাটালাইসিস। ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, তখন তাকে বলছি আমরা ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরি করছি, যেটা ডিএনএর মধ্যে আছে। হেটারোক্যাটালাইটিক ধর্ম আছে, এই কারণে বলছি আমরা ডিএনএ জেনেটিক বস্তু। 4, মিউটেশন। মিউটেশন কি না, মিউটেশন হচ্ছে ক্রোমোজোম বা ক্রোমোজোমীয় কোনো বস্তুর স্থায়ী পরিবর্তন, আকস্মিক স্থায়ী পরিবর্তন। হঠাৎ পরিবর্তন হবে এবং স্থায়ী পরিবর্তন হবে, আর পরিবর্তন হলে বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটবে। যে ক্ষেত্রে দেখা যায় ডিএনএর যদি কোনো প্রকার মিউটেশন ঘটে, ডিএনএর উপর জিন আছে, আর ডিএনএর মিউটেশন ঘটে যাওয়া মানেই জিনের মিউটেশন ঘটে যাওয়া, আর জিনের মিউটেশন ঘটে যাওয়া মানেই বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটে যাওয়া। তাহলে সেক্ষেত্রে ডিএনএর উপরে মিউটেশন লক্ষ্য করা যায়। এই ক্যারেক্টার থাকার জন্যই তাকে বলছি আমরা ডিএনএ জেনেটিক বস্তু। অর্থাৎ এই ক্যারেক্টারগুলো হচ্ছে জেনেটিক বস্তুর ক্যারেক্টার। একটা জেনেটিক বস্তু হলে এই ক্যারেক্টারগুলো থাকতে হবে। সার্বজনীনতা থাকতে হবে, তার অটোক্যাটালাইটিক ধর্ম থাকতে হবে, তার হেটারোক্যাটালাইটিক ধর্ম থাকতে হবে, তার মিউটেশন ধর্ম থাকতে হবে। আর এই সমস্ত ক্যারেক্টারগুলো আমরা ডিএনএর মধ্যে পাই। এই কারণেই আমরা ডিএনএকে বলছি আমরা ডিএনএ জেনেটিক বস্তু, অর্থাৎ যে বস্তুর মাধ্যমে জনিত্রী জনিত্রীকে অপত্য দিয়ে ক্যারেক্টারগুলো সঞ্চারিত হয়। এবারে পড়বো আমরা ডিএনএ যে জেনেটিক বস্তু তার প্রমাণ পড়বো। আমরা তো বলতে পারতাম আরএনএ জেনেটিক বস্তু বা প্রোটিন জেনেটিক বস্তু। তা কিভাবে আমরা প্রমাণ করব যে ডিএনএ জেনেটিক বস্তু? না, ডিএনএ যে জেনেটিক বস্তু আমরা দুটো পরীক্ষা দ্বারা প্রমাণ করব। একটা পরীক্ষা হচ্ছে ট্রান্সফরমেশন, আর একটা পরীক্ষা পড়বো আমরা ট্রান্সডাকশন। তবে প্রথমে আমরা ট্রান্সফরমেশন পড়বো। ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন কথার অর্থ কি না, ট্রান্সফরমেশন কথার অর্থ হচ্ছে রূপান্তর ভবন। রূপান্তর ভবন কি না, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার যৌনজনন পদ্ধতি। ব্যাকটেরিয়ার যৌনজনন পদ্ধতি, অর্থাৎ ব্যাকটেরিয়া এই পদ্ধতিতে বংশবিস্তার ঘটায়। ব্যাকটেরিয়ার যৌনজনন পদ্ধতি, তাকে বলছি একটা ট্রান্সফরমেশন। পদ্ধতিটা কি না, যে প্রক্রিয়ায় কোনো একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু, সাপোজ এই ব্যাকটেরিয়া, এর জেনেটিক বস্তু এই অংশটা আছে, যে প্রক্রিয়ায় কোনো একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য একটা ব্যাকটেরিয়া দিয়ে সঞ্চারিত হবে। এটা ধরো বি ব্যাকটেরিয়া, তাহলে এ ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু কার দিয়ে গেছে? বি ব্যাকটেরিয়া দিয়ে গেছে। আর যখনই বি ব্যাকটেরিয়া দিয়ে জেনেটিক বস্তুটা গেছে, তখন বি ব্যাকটেরিয়াটা হয়ে গেছে কার মতন না, এ ব্যাকটেরিয়ার মতন হয়ে গেছে। তাহলে যে প্রক্রিয়ায় কোনো একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য একটা ব্যাকটেরিয়া দিয়ে সঞ্চারিত হবে এবং সঞ্চারিত হয়ে তাকে কার মতন রূপান্তরিত করবে না, যার থেকে গেছে তার মতন ক্যারেক্টার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এ ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু বি ব্যাকটেরিয়া দিয়ে যাওয়ার সাথে সাথে বি ব্যাকটেরিয়াটা কার মতন ক্যারেক্টার নিয়েছে না, এ ব্যাকটেরিয়ার মতন। অর্থাৎ এটাকে যদি আমি এ ব্যাকটেরিয়া যদি ধরে নিই, এটা যদি আমরা বি ব্যাকটেরিয়া ধরে যদি নিই, তাহলে সেক্ষেত্রে ব্যাকটেরিয়া বি ব্যাকটেরিয়াটা রূপান্তরিত হবে কিসে না, এ ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হবে। আর এই যে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটাকেই বলছি আমরা ট্রান্সফরমেশন, রূপান্তর ভবন, ব্যাকটেরিয়া যৌনজনন প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়া কোনো ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু অন্য একটা ব্যাকটেরিয়া দেহে সঞ্চারিত হয় এবং সঞ্চারিত হওয়ার সাথে সাথে ওই ব্যাকটেরিয়া কি ওই ব্যাকটেরিয়া, অর্থাৎ যে ব্যাকটেরিয়া গ্রহিতা ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিয়া থেকে জেনেটিক বস্তুটা গ্রহণ করেছে, দাতা ব্যাকটেরিয়ার মতো ক্যারেক্টার ধারণ করবে, তখন তাকে বলছি আমরা ট্রান্সফরমেশন। তার পরীক্ষা প্রমাণ করেছিলেন কে না, বিজ্ঞানী ফ্রেডরিক গ্রিফিথ। ট্রান্সফরমেশন পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিলেন যে ব্যাকটেরিয়াই জেনেটিক বস্তু। তা গ্রিফিথ যে প্রমাণ করেছিলেন, মূলত তার প্রমাণের জন্য যে ব্যাকটেরিয়া নিয়েছিলেন, ব্যাকটেরিয়াটা হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, নিউমোনিয়ার ব্যাকটেরিয়া। তা কি ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। ডিপ্লোকক্কাস COCCUS, ডিপ্লোকক্কাস PNEUMONIAE, ডিপ্লোকক্কাস নিউমোনি নামে ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়াতে কিন্তু স্তন্যপায়ী প্রাণী দেহে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে, ফুসফুসে। আর ফুসফুসে নিউমোনিয়া হলে কিন্তু ব্যক্তি মারা যায়। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এটা যদি দেখা যায় তাহলে কিন্তু মারা যায়। সেক্ষেত্রে এই যে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া দুটো টাইপের হয়, দু ধরনের হয়। কি ধরনের না, একটা টাইপের ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর থাকে। এক টাইপের ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর নগ্ন অবস্থায় আছে। আর একটা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর, অর্থাৎ কোষপ্রাচীরের উপরে একটা পলিস্যাকারাইড নির্মিত একটা আবরণ আছে, যাকে বলছি আমরা ক্যাপসুল আবরণ। তাহলে দুটো টাইপের ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়া কোষপ্রাচীর অমসৃণ, তার অমসৃণ কারণ কোষপ্রাচীরের বাইরে কোনো প্রকার আবরণ নেই।
আর একটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে কিন্তু ক্যাপসুলের আবরণ আছে, পলিস্যাকারাইডের আবরণ আছে। যে ব্যাকটেরিয়ার বাইরে কোনো প্রকার পলিস্যাকারাইডের আবরণ নেই তাকে বলছি আমরা আর টাইপ ব্যাকটেরিয়া। আর টাইপ কথার অর্থ কি না রাফ টাইপ। রাফ টাইপ কথার অর্থ হচ্ছে অমসৃণ টাইপ, অর্থাৎ এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর অমসৃণ, এই জন্য তাকে বলছি আমরা রাফ টাইপ। আর যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে পলিস্যাকারাইডের আবরণ আছে তাকে বলছি আমরা এস টাইপ। এস টাইপ কথার অর্থ কি না স্মুথ টাইপ। এটা হচ্ছে স্মুথ টাইপ, অর্থাৎ মসৃণ ব্যাকটেরিয়া, স্মুথ টাইপ, এই জন্য তাকে বলছি আমরা এস টাইপ আর আর টাইপ। তা কি বললাম, গ্রিফিথ ব্যাকটেরিয়াতে যে নিয়ে কাজ করছিলেন ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়া স্তন্যপায়ী প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, কোন রোগ? নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। নিউমোনিয়া রোগের যে ব্যাকটেরিয়া, এর দুটো টাইপের ব্যাকটেরিয়া হয়। একটা ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের বাইরে কোনো প্রকার ক্যাপসুলার আবরণ নেই, তাকে বলছি আমরা আর টাইপ। আর একটা ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের বাইরে, আর টাইপের ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের বাইরে কিন্তু পলিস্যাকারাইডের আবরণ আছে, মানে এটা হচ্ছে পলিস্যাকারাইডের আবরণ, ক্যাপসুলের আবরণ। আর ক্যাপসুলের আবরণ থাকার জন্য তার কোষ প্রাচীর কি হয়ে গেছে? মসৃণ হয়ে গেছে, তাকে বলছি আমরা এস টাইপ। যে ক্ষেত্রে এস টাইপের ব্যাকটেরিয়াতে কিন্তু রোগ সৃষ্টি করে, আর রোগ সৃষ্টি করার জন্যই এই টাইপকে বলা হয় ভিরুলেন্ট টাইপ, অর্থাৎ ভিরুলেন্ট ধর্মী ব্যাকটেরিয়া। অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়া সংক্রমণশীল তাকে বলছি আমরা ভিরুলেন্ট। যেখানে আর টাইপ এ কিন্তু রোগ সৃষ্টি করে না, রোগ সৃষ্টি যখন করে না, এই কারণে একে বলছি আমরা নন ভিরুলেন্ট বা অ্যাভিরুলেন্ট টাইপ। তাহলে নিউমোনিয়া ব্যাকটেরিয়ার দুটো টাইপ, একটা হচ্ছে ভিরুলেন্ট বা যাকে বলছি আমরা এস টাইপ, অ্যাভিরুলেন্ট বা যাকে বলছি আমরা আর টাইপ। আর টাইপ রোগ সৃষ্টি করে না বলে তাকে বলছি আমরা নন ভিরুলেন্ট বা অ্যাভিরুলেন্ট, আর এস টাইপ রোগ সৃষ্টি করে বলেই তাকে বলছি আমরা স্মুথ টাইপ বা ভিরুলেন্ট টাইপ বা হচ্ছে রোগ সৃষ্টিকারী টাইপ। এই দুটো ব্যাকটেরিয়া নিয়ে তিনি কাজ করছেন। এবার এই যে এস টাইপের মধ্যে আবার বিভিন্ন ধরনের এস টাইপ দেখা যায়। কি কি টাইপ? 1S টাইপ, 2S টাইপ, 3S টাইপ, বিভিন্ন ধরনের আছে। আবার আর টাইপের মধ্যে 1R টাইপ, 2R টাইপ, 3R টাইপ, এই ধরনের স্ট্রেন কিন্তু ভিরুলেন্ট টাইপের মধ্যে লক্ষ্য করা যায়। এগুলো হচ্ছে টাইপ। একটা টাইপের মধ্যে একাধিক স্ট্রেন আছে, ফার্স্ট স্ট্রেন, সেকেন্ড স্ট্রেন, থার্ড স্ট্রেন। এটা হচ্ছে টাইপ, অ্যাভিরুলেন্ট টাইপ, তার মধ্যে আছে ফার্স্ট স্ট্রেন, সেকেন্ড স্ট্রেন, থার্ড স্ট্রেন। সেক্ষেত্রে ব্যাকটেরিয়াটাকে যিনি পরীক্ষা করেছিল, মূলত তার মানে যে ব্যাকটেরিয়াটা নির্বাচন করেছিলেন অ্যাভিরুলেন্ট টাইপের মধ্যে 2R, অর্থাৎ 2R স্ট্রেনকে নিয়ে তিনি নির্বাচন করেছিলেন। আর এস টাইপের মধ্যে তিনি 3S স্ট্রেন টাইপকে নিয়ে নির্বাচিত করেছিলেন, মানে কাজ করেছিলেন আর কি, পরীক্ষাটা করেছিলেন। তাহলে প্রথমে বললাম যে ব্যাকটেরিয়া নিয়ে কাজ করেছিলেন সেটা হচ্ছে নিউমোনিয়া রোগের ব্যাকটেরিয়া, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। নিউমোনিয়া রোগের জন্য দুটো টাইপের ব্যাকটেরিয়া হয়, একটা হচ্ছে এস টাইপ আর আর টাইপ। এস টাইপ রোগ সৃষ্টি করে ভিরুলেন্ট, আর টাইপ রোগ সৃষ্টি করে না ভিরুলেন্ট। এস টাইপের মধ্যে আমরা একাধিক স্ট্রেন দেখছি, ফার্স্ট স্ট্রেন, সেকেন্ড স্ট্রেন, থার্ড স্ট্রেন, 3S স্ট্রেন যাকে বলছি আমরা। তার মধ্যে তিনি নির্বাচিত করেছিলেন কোনটাকে? 3Sটাকে। আর অ্যাভিরুলেন্ট টাইপের মধ্যে আমরা তিনটে টাইপে দেখছি, ফার্স্ট স্ট্রেন, সেকেন্ড স্ট্রেন, থার্ড স্ট্রেন। নির্বাচিত করেছিলেন হচ্ছে সেকেন্ড স্ট্রেনটাকে। এই দুটো স্ট্রেনকে নিয়ে তিনি কাজ করছিলেন। কি কাজ করছিলেন না, তিনি প্রথমে 3S টাইপ অর্থাৎ এস টাইপের ব্যাকটেরিয়া একটা ইঁদুরের দেহে ইঞ্জেকশন করে দিলেন। যেহেতু ইঁদুর স্তন্যপায়ী প্রাণী, প্রথমে কি করলেন না, আমরা দেখে নেব পরীক্ষা, পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত। ছকের আকারে আমরা দেখে নেব পরীক্ষা, পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত। পরীক্ষা কি করলেন না, প্রথমে 3S টাইপ ব্যাকটেরিয়া কিন্তু ইঁদুরের দেহে ইঞ্জেকশন করলেন। ইঁদুরের দেহে ইঞ্জেকশন করার ফলে কি হলো না, যেই ইঁদুরকে 3S টাইপ ইঞ্জেকশন করে দিয়েছে, ইঁদুর কি হয়ে গেছে? নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গেছে। আর নিউমোনিয়া রোগে যখন আক্রান্ত হয়ে গেল, ইঁদুরটা কি হয়ে গেল? মারা গেল। তাহলে সেখান থেকে আমরা কি সিদ্ধান্ত পাবো না, 3S টাইপটা হচ্ছে কি না ভিরুলেন্ট, অর্থাৎ রোগ সৃষ্টি করতে পারে, এটা আমরা সিদ্ধান্ত পেলাম। 2, আবার একটা ইঁদুর নিয়ে কি করলেন না, 2R টাইপ ব্যাকটেরিয়াকে নিয়ে ইঁদুর দিয়ে ইঞ্জেকশন করলেন আর একটা ইঁদুর দিয়ে। দেখা গেল ইঁদুর কি আছে? মরেনি। ইঁদুর কি অবস্থা আছে না, জীবিত অবস্থা আছে। ইঁদুর যেহেতু জীবিত অবস্থা আছে, আমরা সিদ্ধান্ত কি পাবো না, 2R টাইপ বা আর টাইপটা কি নন ভিরুলেন্ট। ওকে। 3,
3 নম্বর। তৃতীয় পর্যায়ে কি করেন, 3S টাইপ নিলেন, অর্থাৎ এস টাইপের ব্যাকটেরিয়া। এস টাইপের ব্যাকটেরিয়াটাকে তাপ দিয়ে মেরে দিলেন, অর্থাৎ তাপে মৃত এস টাইপ ব্যাকটেরিয়া। ইঁদুরকে ইঞ্জেকশন করে দিচ্ছে, অনেকটা ইঁদুরকে। ইঁদুর কি হয়ে গেছে, না ইঁদুর জীবিত আছে। কেন জীবিত আছে, না যেহেতু 3S টাইপের ব্যাকটেরিয়াকে তাপ দিয়ে মেরে দিচ্ছে, তাপ দিয়ে মেরে দেওয়ার সাথে সাথে ওর কোনো রোগ সৃষ্টি করার ক্ষমতা নেই। তখন সিদ্ধান্তে পর্যবেক্ষণ আমরা কি দেখলাম, ইঁদুর নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়নি, ইঁদুর জীবিত আছে। সিদ্ধান্তে কি লিখবো, না 3S টাইপ ব্যাকটেরিয়া কি হয়ে গেছে, তাপে মারা গেছে, অর্থাৎ তাপে মৃত আছে, রোগ সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই। 4। চতুর্থ পর্যায়ে কি করলেন, না তাপে মৃত 3S টাইপ ব্যাকটেরিয়া, তাপে মৃত 3S টাইপ, অর্থাৎ তাপে মৃত এস টাইপ ব্যাকটেরিয়া প্লাস জীবিত আর টাইপ ব্যাকটেরিয়া, জীবিত আর টাইপ ব্যাকটেরিয়া দুটোকে একসাথে নিয়ে ইঁদুরকে ইঞ্জেকশন করে দিচ্ছে, ইঞ্জেকশন। তাই ইঁদুর কি হবে, না ইঁদুর জীবিত থাকবে। তার কারণ তাপে মৃত এস টাইপ ব্যাকটেরিয়া, রোগ সৃষ্টি করার ক্ষমতা নেই। কেন আমরা আগেরটাই দেখেছি, তাপে মৃত এস টাইপ ব্যাকটেরিয়া, ইঁদুরে দিয়ে ইঞ্জেকশন করছে, ইঁদুর কি অবস্থা আছে, জীবিত আছে। তারপর এবারে দেখছি কি, না তাপে মৃত এস টাইপ, রোগ সৃষ্টি করার তাহলে ক্ষমতা নেই। জীবিত আর টাইপ, জীবিত আর টাইপ আমরা দেখেছি উপরে, আর টাইপের ব্যাকটেরিয়া ইঞ্জেকশন করা হয়েছে, ও তো নন ভিরুলেন্ট, রোগ সৃষ্টি করার ক্ষমতা নেই। তাহলে ইঁদুর কি হবে, জীবিত হবে। কিন্তু দেখা গেল ইঁদুর জীবিত নেই, ইঁদুর কি হয়ে গেছে, না ইঁদুর মারা গেছে। তখন গ্রিফিথ ভাবলো, আরে ইঁদুর তো জীবিত থাকার কথা, ইঁদুর মারা গেল কেন? তখন সে তার সিদ্ধান্ত জানালো। কি সিদ্ধান্ত, না বলছে ব্যাকটেরিয়া মারা গেলে কি হবে, এটা হচ্ছে এস টাইপের ব্যাকটেরিয়া, এস টাইপ ব্যাকটেরিয়া। এটা হচ্ছে আর টাইপ ব্যাকটেরিয়া, রাফ টাইপ ব্যাকটেরিয়া। এস টাইপের ব্যাকটেরিয়ার ভেতরে যে জেনেটিক বস্তুটা আছে, মানে কি জেনেটিক বস্তু আছে আমরা জানি না, ডিএনএ আছে কি আরএনএ আছে কি প্রোটিন আছে আমরা জানি না, এটা হচ্ছে আমার জেনেটিক বস্তু। যে এস টাইপ ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু ট্রান্সফার হয়ে গেছে কার দিয়ে, আর টাইপ ব্যাকটেরিয়া দিয়ে ট্রান্সফার হয়ে গেছে। যখনই আর টাইপ ব্যাকটেরিয়া দিয়ে ট্রান্সফার হয়ে গেছে, তখন আর টাইপ ব্যাকটেরিয়া কিসে রূপান্তরিত হয়ে গেছে, না এস টাইপে রূপান্তরিত হয়ে গেছে। আর যখনই এস টাইপে রূপান্তরিত হয়ে গেছে, তখন সে রোগ সৃষ্টি করছে, আর রোগ সৃষ্টি করছে বলেই ইঁদুরটা তখন কি হয়ে গেছে, মারা গেছে। তাহলে এখানে দেখো যে তাপে মৃত এস টাইপ ব্যাকটেরিয়ার কোনো রোগ সৃষ্টি করার ক্ষমতা নেই, কিন্তু ওই ব্যাকটেরিয়ার যে জেনেটিক বস্তুটা তো কেমিক্যাল, ওই জেনেটিক বস্তু ট্রান্সফার হয়ে গেছে কার দিয়ে, না আর টাইপের দিয়ে। আর আর টাইপ তখন কিসে রূপান্তরিত হয়ে গেছে, না আর টাইপ তখন এস টাইপে রূপান্তরিত হয়ে গেছে। আর তাকেই বলছি আমরা ট্রান্সফরমেশন। অর্থাৎ যখন কোনো ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু অন্য একটা ব্যাকটেরিয়া দিয়ে ট্রান্সফার হয় এবং গ্রহিতা ব্যাকটেরিয়াটা দাতা ব্যাকটেরিয়ার মতো ক্যারেক্টার ধারণ করেছিল আর টাইপ, হয়ে গেছে এস টাইপ, তখন এটাকে বলছি আমরা ট্রান্সফরমেশন। সেক্ষেত্রে এই এস টাইপ ব্যাকটেরিয়া থেকে যে জেনেটিক বস্তুটা এর আর টাইপের দেহে আসছে, জেনেটিক বস্তুটা ডিএনএ কি আরএনএ কি প্রোটিন, সেটা কিন্তু গ্রিফিথ একবারও বলতে পারেনি। গ্রিফিথ কি বলছে, না গ্রিফিথ বলছে ওটা এক ধরনের ট্রান্সফর্মিং প্রিন্সিপল। ট্রান্সফর্মিং প্রিন্সিপল, ট্রান্সফর্মিং প্রিন্সিপল কি, না রূপান্তর ঘটায় এমন একটা উপাদান আসছে, কার দেহ থেকে আসছে, না আর টাইপ ব্যাকটেরিয়া থেকে, সরি এস টাইপ ব্যাকটেরিয়া থেকে আর টাইপের দিয়ে আসছে। ট্রান্সফর্মিং প্রিন্সিপল, রূপান্তরকারী একটা উপাদান, কিন্তু একবারও বলেনি যে ওটা ডিএনএ। অর্থাৎ ডিএনএ কিন্তু তার পরীক্ষা দ্বারা যে একবারে নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেননি ডিএনএ জেনেটিক বস্তু। কিন্তু গ্রিফিথের পরীক্ষার পরে প্রায় কত বছর, 16 বছর পরে, মানে গ্রিফিথের পরীক্ষাটা হয়েছিল 1928 কত সালে, হ্যাঁ 1928 সালে সম্ভবত। 1928 সালের পরে মানে 1944 সালে তিনজন বিজ্ঞানী কি কি, না বিজ্ঞানী অ্যাভেরি, বিজ্ঞানী ম্যাকলিওট এবং বিজ্ঞানী ম্যাককার্টি, এই তিনজন বিজ্ঞানী নিশ্চিতভাবে প্রমাণ করেন যে আর টাইপের দেহ থেকে, এস টাইপের দেহ থেকে যে আর টাইপের দেহে জেনেটিক বস্তুটা এসছে ওটা ডিএনএ আসছে। ভালো করে শুনবে, যে গ্রিফিথ কিন্তু একবারও প্রমাণ করতে পারেনি যে এস টাইপের ব্যাকটেরিয়া থেকে জেনেটিক বস্তুটা ডিএনএ আর টাইপের দিয়ে এসছে। গ্রিফিথ শুধু বলেছে ওটা এক ধরনের ট্রান্সফর্মিং প্রিন্সিপল। কিন্তু তার পরীক্ষার 16 বছর পরে, গ্রিফিথের পরীক্ষার, তিনজন বিজ্ঞানী অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি, তিনজন বিজ্ঞানী প্রমাণ করেন যে ডিএনএ জেনেটিক বস্তু, এবং তারা নিশ্চিতভাবে প্রমাণ করেন ডিএনএ জেনেটিক বস্তু। কিভাবে প্রমাণ করেন, না তারা এই আর টাইপ ব্যাকটেরিয়া থেকে, আর টাইপ ব্যাকটেরিয়া
আর টাইপ ব্যাকটেরিয়া থেকে জেনেটিক বস্তুটা বের করছে, জেনেটিক বস্তু। সেটা তো আর কি বুঝতে পারেনি যে সেটা ডিএনএ কি আরএনএ কোনো বুঝতে পারেনি। আর টাইপ ব্যাকটেরিয়া থেকে জেনেটিক বস্তুটা বের করেছে। বের করে কি করছে না, বের করে তাকে একটা পেট্রি ডিশে রেখেছি, কালচার মাধ্যমে রেখেছি জেনেটিক বস্তুটাকে, কালচার মাধ্যমে। তার আর জেনেটিক বস্তুটাকে কিভাবে বের করবে না, কোষটাকে প্রথমে গ্রিন্ডিং করে দিল, ছেঁচে দিল। ছেঁচে দেওয়ার পরে তাকে যদি আমরা সেন্ট্রিফিউজ করে দিই, জেনেটিক বস্তু, কোষের মধ্যে জেনেটিক বস্তুটা সবচেয়ে ভারী, তাহলে আগে যে থিতিয়ে পড়বে টেস্ট টিউবের নিচে, মানে প্রথমে কোষটাকে ছেঁচে দেওয়ার পরে টেস্ট টিউবে নিয়ে তাকে সেন্ট্রিফিউজ করেছে। তা ঘোরালে কি হবে না, যে ভারী সে আগে নিচে থিতিয়ে পড়বে, জেনেটিক বস্তুটা থিতিয়ে পড়ছে, সেই জেনেটিক বস্তুটাকে নিয়েছে ওরা একটা কালচার মাধ্যমে, পেট্রি ডিশে নিয়েছে, পুষ্টি উপাদান দেওয়া আছে। দেখা গেল কালচার মাধ্যমে নিয়ে আসার পরেই ওখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া দেখা গেছে। কোন ব্যাকটেরিয়া না, আর টাইপ ব্যাকটেরিয়া, মানে R2 টাইপ ব্যাকটেরিয়া। তাহলে আর টাইপ ব্যাকটেরিয়া জীবিত এবং ও কালচার মাধ্যমে নিজের বংশবিস্তার ঘটিয়েছে, কলোনি তৈরি হয়েছে। আবার এস টাইপ ব্যাকটেরিয়া থেকে আবার জেনেটিক বস্তুটা বের করছে, এস টাইপ ব্যাকটেরিয়া। এস টাইপ ব্যাকটেরিয়া থেকে বের করছে কোন এস টাইপ ব্যাকটেরিয়া না, তাপে মৃত এস টাইপ ব্যাকটেরিয়া। তাপে মৃত এস টাইপ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে নিয়ে আবার সেই একইভাবে পেট্রি ডিশে রেখেছে, কালচার মাধ্যমে রেখেছে। তা কালচার মাধ্যমে জেনেটিক বস্তুটাকে রাখতে কিছুদিন পর দেখা গেল কোনো প্রকার পেট্রি ডিশে ব্যাকটেরিয়া তৈরি হয়নি, অর্থাৎ এস টাইপের ব্যাকটেরিয়া কোনো প্রকার তৈরি হয়নি, এস টাইপ ব্যাকটেরিয়া কোনো প্রকার হয়নি। তার কারণ কি না, ব্যাকটেরিয়াটা মারা গেছে, জেনেটিক বস্তু আছে কিন্তু ব্যাকটেরিয়া কি হয়ে গেছে, মারা গেছে। এরপরে ওরা কি করলো না, দুটো ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুটা নিল। কোথায় নিল না, পেট্রি ডিশে নিল। কি কি নিয়েছে না, এক আর টাইপ ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু, আর টাইপ ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু প্লাস এস টাইপ ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু, মানে ওই 3S টাইপের ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু প্লাস ওখানে কালচার মাধ্যমে পুষ্টি উপাদান আছে। ওখানে একটা উৎসেচক দিয়ে দিচ্ছে। উৎসেচক কি না, উৎসেচকটা দিয়ে দিচ্ছে প্রোটিএজ উৎসেচক। প্রোটিএজ ভালো করে শুনবে কিন্তু। কি কি নিয়েছে, আর টাইপ ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু, এস টাইপ ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু। আমি যদি ছবিটা আঁকি ভালো করে দেখতে তাহলে বুঝতে পারবে। এগুলো হচ্ছে এস টাইপ, এস টাইপ, আর এগুলো হচ্ছে আর টাইপ। এস টাইপ এবং আর টাইপ দুটো ব্যাকটেরিয়া নিয়েছে, দুটো টাইপের ব্যাকটেরিয়া। ওর সাথে যুক্ত করে দিয়েছে কি না, প্রোটিএজ একটা উৎসেচক নিয়ে ওকে কি করছে, কালচার করছে, পুষ্টি মাধ্যমে রেখে দিচ্ছে। দেখা গেল কিছুদিন পরে কালচার মাধ্যমে প্রচুর পরিমাণে এস টাইপ দেখা গেছে, এস টাইপ। আর টাইপ কিন্তু নেই, এস টাইপ কলোনি তৈরি হয়েছে, কলোনি তৈরি হয়েছে। তাহলে কি কি নিল, তাপে মৃত এস টাইপ, এটা হচ্ছে তাপে মৃত এস টাইপ, মৃত এস টাইপ, আর জীবিত আর টাইপ। ওদের দেহ থেকে জেনেটিক বস্তুটা বের করেছে, বের করে পেট্রি ডিশে নিয়ে ওখানে উৎসেচকটা দিয়ে দিচ্ছে। কি উৎসেচক না, প্রোটিএজ উৎসেচক। প্রোটিএজ উৎসেচক নিয়ে দেখা গেল কিছুদিন পরে ওখানে কলোনি তৈরি হয়ে গেছে। কি কলোনি না, কলোনিটা হচ্ছে এস টাইপ কলোনি। এখানে ছিল কি এস টাইপ ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু, ব্যাকটেরিয়া ছিল না, জেনেটিক বস্তু যা ছিল। সেক্ষেত্রে এখানে ব্যাকটেরিয়া কি পাচ্ছি আমরা না, এস টাইপের ব্যাকটেরিয়াগুলো পাচ্ছি। তখন এরা ভাবলো তাহলে এস টাইপ ব্যাকটেরিয়া কোথা থেকে এসছে না, এস টাইপ ব্যাকটেরিয়া এসছে আর টাইপের যে জেনেটিক বস্তু ওটা এস টাইপের মধ্যে ঢুকে গেছে। আর যখনই ঢুকে গেছে মৃত এস টাইপ ব্যাকটেরিয়াগুলো কি তৈরি করছে না, জীবিত এস টাইপ তৈরি করছে। মৃত এস টাইপ ব্যাকটেরিয়াগুলো জীবিত হয়ে গেছে, এবং জীবিত যে হয়েছে আর টাইপের দেহ থেকে যে জেনেটিক বস্তুটা এস টাইপের দেহে এসছে ওটা প্রোটিন নয়। প্রোটিন নয় কেন না, প্রোটিন যদি হতো তাহলে কিন্তু আমরা এই এস টাইপ পেতাম না। কেন না, প্রোটিন এই জেনেটিক বস্তুটা কি আমার আর টাইপ, এটা হচ্ছে এস টাইপ। তাহলে স্থায়ীভাবে যখনই আমরা আর টাইপের দেহ থেকে জেনেটিক বস্তু এস টাইপের দেহে আসছে, যদি ওটা প্রোটিন হতো তাহলে প্রোটিন হলে ওখানে প্রোটিএজ দেওয়া আছে, আর প্রোটিএজ দেওয়া আছে মানে প্রোটিন কি হবে, ভেঙে যাবে। যদি প্রোটিন ভেঙে যায় তাহলে আর কোনো আমরা কি পাবো না, এস টাইপ পাবো না। তাহলে আর টাইপের দেহ থেকে যে এস টাইপের দেহে জেনেটিক বস্তু যা এসছে ওটা নিশ্চয়ই প্রোটিন নয়। যদি প্রোটিন হতো ওখানে কি দেওয়া আছে, প্রোটিএজ দেওয়া আছে, আর প্রোটিএজ দেওয়া আছে মানে প্রোটিনটা কি হবে, ভেঙে যাবে। সেক্ষেত্রে কিন্তু কোনো এস টাইপ ব্যাকটেরিয়া সৃষ্টি হওয়া সম্ভব ছিল না। এই কারণে এটা দ্বারা আমরা প্রমাণ পেলাম যে আর টাইপের দেহ থেকে ব্যাকটেরিয়া যে
জেনেটিক বস্তুটা ট্রান্সফার হয়ে গেছে, ওই ট্রান্সফার বস্তুটা কিন্তু প্রোটিন নয়। এক। দ্বিতীয় ধাপ আবার কি করছে, আবার সেই আর টাইপের ব্যাকটেরিয়া নিয়েছে, 2R টাইপের ব্যাকটেরিয়া প্লাস 3S টাইপের ব্যাকটেরিয়া, মানে জেনেটিক বস্তু নিয়েছে, সঙ্গে আর একটা উৎসেচক দিয়ে দিচ্ছি। কি উৎসেচক, না উৎসেচক হচ্ছে RNAH, দিয়ে কালচার মাধ্যমে রেখে দিচ্ছি। কালচার মাধ্যমে রেখে দিতে দেখা গেল পেট্রি ডিশে আবার সেই একইভাবে 3S টাইপের ব্যাকটেরিয়া দেখা গেছে, অর্থাৎ S টাইপের ব্যাকটেরিয়াগুলো দেখা যাচ্ছে। তাহলে এর দ্বারা আমরা কি বুঝবো, তাহলে S টাইপ ব্যাকটেরিয়া ছিল মৃত, হয়ে গেছে এখানে জীবিত, মানে প্রচুর পরিমাণে S টাইপের ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে। তাহলে কিভাবে হয়েছে, না আর টাইপের ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু কার দিয়ে এসছে, S টাইপের দিয়ে এসছে। তাহলে আর টাইপের ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু যে এসছে ওটা RNA নয়। কেন RNA নয়, না যদি RNA হতো তাহলে এখানে উৎসেচক দেওয়া আছে, কি উৎসেচক, RNAH উৎসেচক। তাহলে RNAH RNA কে নষ্ট করে দিবে। তাহলে RNAH যদি RNA কে নষ্ট করে দেয় তাহলে S টাইপ ব্যাকটেরিয়া তো মৃত আছে, এখানে জীবিত থাকার কথা নয়, এখানে কলোনি তৈরি হওয়ার কথা নয়, কিন্তু এখানে কলোনি তৈরি হয়েছে। তাহলে এর দ্বারা আমরা প্রমাণ পেলাম কি, না জেনেটিক বস্তুটা RNA নয়। তৃতীয় ধাপ কি করেছে, আবার সেই একইভাবে 2R টাইপের ব্যাকটেরিয়া, 2R টাইপ জেনেটিক বস্তু প্লাস 3S মৃত ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু প্লাস ওখানে একটা উৎসেচক দিয়ে দিচ্ছি। কি উৎসেচক, না DNAH। কালচার করলো পুষ্টি মাধ্যমে, কালচার করতে দেখা গেল পেট্রি ডিশে কোনো প্রকার কলোনি তৈরি হয়নি, S টাইপের কোনো প্রকার কলোনি তৈরি হয়নি। তখন তারা ভাবলো তাহলে S টাইপের ব্যাকটেরিয়া কলোনি তৈরি হয়নি কেন, না এই যে ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অর্থাৎ আর টাইপের দেহ থেকে যে এস টাইপের দেহ থেকে আর টাইপের দেহে যে জেনেটিক বস্তুটা ট্রান্সফার হয়েছে সেটা অবশ্যই কি, না সেটা অবশ্যই ডিএনএ। যদি ডিএনএ না হতো তাহলে কিন্তু এখানে কলোনি পাওয়া যেত। যেহেতু এস টাইপের ব্যাকটেরিয়ার দেহে এস টাইপ থেকে আর টাইপের দেহে জেনেটিক বস্তুটা ডিএনএই এসছে, সেক্ষেত্রে ডিএনএই জেনেটিক বস্তু। ভালো করে শুনবে। তাহলে প্রথমে আমরা কি দেখলাম, জীবিত আর টাইপ মৃত এস টাইপের ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু নিয়েছে, নিয়ে প্রোটিয়েজ যোগ করেছে, প্রোটিয়েজ দিতে দেখা গেল এখানে এস টাইপ ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে। তাহলে এস টাইপ ব্যাকটেরিয়া ছিল মৃত, সেক্ষেত্রে জীবিত হয়েছে কিভাবে, না আর টাইপ ব্যাকটেরিয়া থেকে জেনেটিক বস্তু, ভুল বললাম, এস টাইপ ব্যাকটেরিয়া থেকে জেনেটিক বস্তু কার দেহে গেছে, আর টাইপের দেহে গেছে, আর আর টাইপ তখন কিসে রূপান্তরিত হয়েছে, এস টাইপে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এস টাইপ থেকে যে আর টাইপের দেহে গেছে ওটা নিশ্চয়ই প্রোটিন নয়। যদি প্রোটিন হতো কি হতো, প্রোটিয়েজ দেওয়া আছে, প্রোটিন নষ্ট হয়ে যেত, তখন কিন্তু এস টাইপের ব্যাকটেরিয়া আমরা পেতাম না, শুধু আর টাইপ পেতাম, কিন্তু আমরা এখানে কি পাচ্ছি, এস টাইপ পাচ্ছি। 1 2 দ্বিতীয় ধাপে কি করছে, আবার সেই আর টাইপ ব্যাকটেরিয়া এস টাইপ ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু নিয়েছে, সেখানে কি যোগ করে দিচ্ছে, RNAH উৎসেচক। তাতেও দেখা গেল এস টাইপের ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে। তার কারণ কি, না এস টাইপ ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু কার দেহে গেছে, আর টাইপের দেহে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝবো, না এস টাইপ ব্যাকটেরিয়া থেকে আর টাইপের যে জেনেটিক বস্তুটা গেছে সেটা RNA নয়। যদি RNA হতো, RNAH RNA কে নষ্ট করে দিত, তাহলে কিন্তু আমরা এস টাইপ ব্যাকটেরিয়া পেতাম না, শুধু পেতাম কি RNA আর টাইপ 2 মানে আর টাইপ ব্যাকটেরিয়া পেতাম। তারপরে কি করলো কি, না আর টাইপ ব্যাকটেরিয়া এস টাইপ ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু প্লাস ওর সাথে DNAH, দেখা গেল কোনো প্রকার এস টাইপের কলোনি তৈরি হয়নি। তাই এস টাইপ কলোনি তৈরি হয়নি কেন, না এস টাইপ কলোনিগুলো আমরা যেখানে পেয়েছিলাম কোথা থেকে পেয়েছিলাম, না RNA টাইপ মানে আর টাইপগুলো রূপান্তরিত হয়ে এস টাইপে রূপান্তরিত হয়েছিল। কিন্তু এখানে এস টাইপ ব্যাকটেরিয়াতে যে জেনেটিক বস্তুটা আর টাইপের দিকে গেছে, কিন্তু যার সাথে সাথে ওখানে কি আছে, ডিএনএ আছে, ডিএনএ কে নষ্ট করে দিয়েছে, যা নষ্ট করে দিয়েছে কিন্তু কোনো প্রকার আর টাইপ আর এস টাইপে কনভার্ট হতে পারেনি। তাহলে অবশ্যই আমরা যে আগে দেখছিলাম যে এস টাইপ ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু যে আর টাইপের দিয়ে গেছে ওটা কি গেছে, না অবশ্যই ওটা ডিএনএ গেছে। অর্থাৎ এর দ্বারা আমরা প্রমাণ পাই না ডিএনএ জেনেটিক বস্তু, অ্যাভেরি ম্যাকলিওড ম্যাকার্জি পরীক্ষা দ্বারা। এবারে দেখবো আমরা আরেকটা পরীক্ষা দেব, ট্রান্সডাকশন পরীক্ষা। ট্রান্সডাকশন কি, না ট্রান্সডাকশন হচ্ছে যে মানে যৌন জনন প্রক্রিয়া, এটাও এক ধরনের ব্যাকটেরিয়ার যৌন জনন, যে যৌন জনন প্রক্রিয়ায় কোনো একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু, সাপোজ এই ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য একটা ব্যাকটেরিয়া দিয়ে সঞ্চারিত হবে, সাপোজ বি ব্যাকটেরিয়া দিয়ে সঞ্চারিত হবে, কিন্তু কিভাবে যাবে, একা একা যাবে না। এ ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু বি ব্যাকটেরিয়া দেহে যাচ্ছে,
কার মাধ্যমে যাচ্ছে? না এটা বাহকের মাধ্যমে যাচ্ছে। বাহকটা কি? না ফাজ ভাইরাস। এই ফাজ ভাইরাসের মাধ্যমে যাবে। আর যখনই কোনো ভাইরাসের মাধ্যমে অর্থাৎ ফাজ ভাইরাসের মাধ্যমে একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য একটা ব্যাকটেরিয়া দিয়ে ট্রান্সফার হবে, তাকেই বলছি আমরা ট্রান্সডাকশন। বিজ্ঞানী হার্সে এবং চেজ এটা প্রমাণ করেছিলেন। হার্সে এবং চেজের পরীক্ষা দ্বারা, হার্সে ও চেজ বিজ্ঞানী পরীক্ষা দ্বারা আমরা বুঝতে পারি যে ব্যাকটেরিয়াই জেনেটিক বস্তু। তা তারা কি করছে? না তারা ভাইরাস নিয়েছে। কোন ভাইরাস? ফাজ ভাইরাস। তা ফাজ ভাইরাস যদি আমরা দেখি, ফাজ ভাইরাসের 3টা অংশ, মস্ত অংশ, কলার অংশ, মধ্যাংশ আর লেজ অংশ, 4টা অংশ। সেক্ষেত্রে ফাজ ভাইরাসের যে মস্ত অংশ, এই মস্ত অংশটাকে বলছি আমরা ক্যাপসিড। ক্যাপসিড অংশ। এই ক্যাপসিড কি দ্বারা তৈরি? না একাধিক ক্যাপসোমিয়ার দ্বারা তৈরি। এবং এই ক্যাপসোমিয়ার গুলো কি? না প্রোটিন। অর্থাৎ ভাইরাসের এই মস্ত অংশটা প্রোটিন নির্মিত অংশ। আর এই প্রোটিনে কি থাকে? না প্রোটিনে প্রচুর পরিমাণে সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড আছে। ভাইরাসের মস্ত অংশ, প্রোটিন অংশ, ক্যাপসিড যাকে বলছি আমরা। প্রোটিনে কি পাওয়া যায়? না প্রোটিনে প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায়। সালফার এস। আবার ব্যাকটেরিয়ার ভিতরে যে জেনেটিক বস্তুটা আছে, জেনেটিক বস্তু আমরা জানি চক্রাকার ডিএনএ আছে। সেই ডিএনএ কে যদি আমরা দেখি, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। অ্যাসিড মানে কোন অ্যাসিড আছে? ফসফরিক অ্যাসিড। আর সেই ফসফরিক অ্যাসিডের প্রধান উপাদান কি? না ফসফরাস। সেক্ষেত্রে ভাইরাসের জেনেটিক বস্তু অর্থাৎ ডিএনএতে প্রচুর পরিমাণে ফসফরাস আছে আর সালফার কম আছে। আবার প্রোটিন অংশে অর্থাৎ মস্ত অংশে প্রচুর পরিমাণে সালফার আছে কিন্তু ফসফরাস কম আছে, অর্থাৎ ফসফরাস নেই। দুটো জিনিস দেখলাম আমরা, ভাইরাসের ডিএনএতে দেখলাম ফসফরাস সালফার উপস্থিত, আবার মস্ত অংশে দেখলাম সালফার উপস্থিত। তার কারণ হচ্ছে প্রোটিন। আর ওই প্রোটিনে কি আছে? না সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড আছে। সালফার আছে কিন্তু কোনো প্রকার প্রোটিন নেই। এইভাবে হার্সে এবং চেজ দুটো ভাইরাস নিয়েছে, দুটো ফাজ ভাইরাস। কি কি ফাজ ভাইরাস? না একটা ফাজ ভাইরাস, দুটো ফাজ ভাইরাস নিল। এইভাবে দুটো ফাজ ভাইরাসকে নিয়ে তারা চিহ্নিত করে দিচ্ছে। কিভাবে চিহ্নিত করছে? না একটা ফাজ ভাইরাসের, এই যে জেনেটিক বস্তু, একটা ফাজ ভাইরাসের মস্তক অংশে স্বাভাবিক কি থাকে? সালফার, স্বাভাবিক সালফার। একটা ফাজ ভাইরাসের মানে এই অংশকে, তোমার প্রোটিন অংশকে অর্থাৎ ক্যাপসিড অংশকে তেজস্ক্রিয় সালফার দ্বারা চিহ্নিত করে দিচ্ছে। যে তেজস্ক্রিয় সালফারকে বলছি আমরা 35S, অর্থাৎ তেজস্ক্রিয় সালফার দ্বারা চিহ্নিত করছে। তেজস্ক্রিয় সালফার 35S, তেজস্ক্রিয় সালফার মস্ত অংশকে। তেজস্ক্রিয় সালফার কি হবে? না তেজস্ক্রিয় সালফার তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করবে তেজস্ক্রিয় সালফার থেকে। স্বাভাবিক সালফার কি ছিল? স্বাভাবিক সালফার ছিল। স্বাভাবিক সালফারের জায়গায় সে কি করে দিচ্ছে? না ওই মস্ত অংশে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় সালফার দ্বারা চিহ্নিত করে দিচ্ছে। কিন্তু তার ডিএনএ কে কোনো প্রকার চিহ্নিত করেনি। তার ডিএনএতে কি আছে? স্বাভাবিক ফসফরাস আছে। আর একটা ফাজ ভাইরাসের মস্ত অংশকে কোনো চিহ্নিত করেনি। মস্ত অংশে স্বাভাবিক সালফার আছে কিন্তু ডিএনএ অংশটাকে তেজস্ক্রিয় ফসফরাস দ্বারা চিহ্নিত করে দিচ্ছে। P32 তেজস্ক্রিয় ফসফরাস, অর্থাৎ সেখান থেকে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন হবে। তাহলে দুটো ভাইরাস নিয়েছি। একটা ফাজ ভাইরাসের মস্ত অংশকে তেজস্ক্রিয় সালফার দ্বারা চিহ্নিত করেছে, আর একটা ফাজ ভাইরাসের মস্ত অংশ ঠিক আছে, স্বাভাবিক আছে, কিন্তু তার ডিএনএ অংশকে কি দ্বারা চিহ্নিত করছে? না তেজস্ক্রিয় ফসফরাস দ্বারা চিহ্নিত করে দিচ্ছে, P32 দ্বারা। একে চিহ্নিত করেছে S35, একে চিহ্নিত করেছে P32। এরপর দুটো ভাইরাসকে নিয়ে কি করেছে? না দুটো ব্যাকটেরিয়া পেট্রি ডিশে রেখে দিচ্ছে। ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, দুটো ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়া পেট্রি ডিশে রেখে দিল। যা রেখে দিচ্ছে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। এই ফাজ ভাইরাস আক্রমণ করলো, ব্যাকটেরিয়ার সঙ্গে সংলগ্ন হলো। এর মস্ত অংশকে চিহ্নিত করা আছে কি দিয়ে? না S35 দিয়ে, 35S বা S35 দিয়ে চিহ্নিত করা আছে। আর এই ফাজ ভাইরাস এও ব্যাকটেরিয়াকে আক্রমণ করেছে, ইকোলাই ব্যাকটেরিয়াকে। এর ডিএনএ কে চিহ্নিত করা আছে, জেনেটিক বস্তু ডিএনএ, যাকে জেনেটিক বস্তু বলবো না আমরা, ডিএনএ যা বলবো, ডিএনএ কে চিহ্নিত করা আছে কি দিয়ে? না P32 দিয়ে চিহ্নিত করা আছে। এবারে ফাজ ভাইরাস এর ডিএনএ আছে কিন্তু এর ডিএনএতে কিন্তু কোনো প্রকার চিহ্নিত নেই, শুধুমাত্র আছে প্রোটিন অংশকে চিহ্নিত করা আছে। কোন প্রোটিন, কোন অংশ কি দিয়ে চিহ্নিত করা আছে? S35 দিয়ে চিহ্নিত করা আছে। ব্যাকটেরিয়া আক্রমণ করবে, জেনেটিক বস্তু কার মধ্যে প্রবেশ করবে? ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে দিবে।
তাহলে এও জেনেটিক বস্তু ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে দিল, এই ব্যাকটেরিওফাজও জেনেটিক বস্তু কার মধ্যে প্রবেশ করে দিল, ব্যাকটেরিয়ার মধ্যে। তারপর কিছুক্ষণ পরে একে ব্লেন্ডার দিয়ে চেঁচে দেওয়া হলো, ব্লেন্ডার মানে ব্লেড দিয়ে এটাকে চেঁচে দেওয়া হলো, পরিষ্কার করে দেওয়া হলো, এর উপরের অংশ পরিষ্কার করে দেওয়া হলো, এর উপরের অংশ পরিষ্কার করে দেওয়া হলো। দেওয়ার পরে এই ব্যাকটেরিয়াটাকে নিয়ে কি করা হলো, ছেঁচে দেওয়া হলো গ্রাইন্ডার দিয়ে। ছেঁচে দেওয়ার ফলে কি হবে, তরল উৎপন্ন হবে। সেই তরলটাকে একটা টেস্ট টিউবে রেখে দিল। কি যা আসছে কিন্তু আমরা জানি না, তারাও জানে না যে ফাজ ভাইরাস থেকে এই ব্যাকটেরিয়ার মধ্যে যে জেনেটিক বস্তুটা কি যা আসছে, ডিএনএ আসছে কি প্রোটিন আসছে সেটা আমরা জানি না, বা এর দেহ থেকে ডিএনএ আসছে কি প্রোটিন আসছে সেটা জানি না। তবে এই ব্যাকটেরিয়ার দেহে এই ভাইরাস থেকে যা এসছে, এই ব্যাকটেরিয়ার দেহ থেকে এই ভাইরাসের দেহে তাই আসছে। মানে ফাজ ভাইরাস যেটাকেই প্রবেশ করাক, প্রোটিন প্রবেশ করালে এর দেহ প্রোটিন প্রবেশ করাবে, এর দেহ প্রোটিন প্রবেশ করাবে, অথবা ডিএনএ যদি প্রবেশ করায় এর দেহ ডিএনএ প্রবেশ করাবে, এর দেহে ডিএনএ প্রবেশ করাবে। এমন নয় একটা ফাজ ভাইরাস এর দিয়ে অন্য কিছু প্রবেশ করাবে, অন্য ভাইরাস অন্য ব্যাকটেরিয়া দিয়ে অন্য কিছু প্রবেশ করবে, এমন কিন্তু নয়। সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়াটাকে প্রথমে ব্লেন্ডার দিয়ে চেঁচে, ব্লেড দিয়ে চেঁচে ব্যাকটেরিয়াটাকে আমরা ছেঁচে দিলাম, দিয়ে তরল তৈরি হলো। তরলটাকে আমরা কি করলাম, এটা পেট্রি ডিশে নিয়ে নিলাম, পেট্রি ডিশ। একইভাবে এরও সেই তরলটাকে ছেঁচে দেওয়া হলো, ব্যাকটেরিয়াটাকে ছেঁচে দেওয়া হলো। দেওয়ার পরে কি হলো, পেট্রি ডিশে নিয়ে নেওয়া হলো। পেট্রি ডিশে নিয়ে নেওয়ার পরে ওকে সেন্ট্রিফিউজ করানো হবে, ঘোরানো হবে। ঘোরানোর পরে স্থিরভাবে রেখে দিলাম আমরা। রেখে দিলে কি হবে না, জেনেটিক বস্তু ভারী, জেনেটিক বস্তু ভারী হলেও আগে থিতিয়ে পড়বে, এখানেও থিতিয়ে পড়ছে, এখানেও থিতিয়ে পড়ছে। দেখা গেল এই ব্যাকটেরিয়ার যে মানে টেস্ট টিউব, এই টেস্ট টিউবে থেকে কোনো প্রকার P32 পাওয়া যায়নি। কেন P32 পাওয়া যায়নি না, এখানে তো 32 দ্বারা চিহ্নিত করা নেই। কিন্তু কোনো প্রকার S35ও পাওয়া যায়নি। সামান্য পরিমাণে উপরে তরলে কিছু পরিমাণে হালকা S35 আছে, মানে সামান্য পরিমাণে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন হচ্ছে। কিন্তু যে বস্তুটা ভারী নিচে থিতিয়ে পড়েছে, এই থিতিয়ে পড়া বস্তুটাকে বলছি আমরা পেলেট, পেলেট বলবো আমরা। এই পেলেটে কোনো প্রকার কিন্তু S35 নেই। আছে কোথায় না, উপরে যে তরল আছে ওই তরলে সামান্য পরিমাণে S35 দেখা যাচ্ছে, সামান্য পরিমাণে। আবার এই পেট্রি ডিশে যদি দেখি না, এর পেলেট থেকে প্রচুর পরিমাণে P32 পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে P32, কিন্তু কোনো প্রকার তরলে S35 নেই। তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম না, এই ব্যাকটেরিয়া থেকে বা এই ভাইরাস থেকে বা এই ভাইরাস থেকে যে ব্যাকটেরিয়ার দেহে জেনেটিক বস্তুটা এসছে, অবশ্যই সেটা কি এসছে না, অবশ্যই সেটা ডিএনএ এসছে। আর ডিএনএ এসছে বলে এই টেস্ট টিউবের পেলেটে কোনো প্রকার আমরা কিন্তু P32 দেখতে পাইনি। তার কারণ এর ডিএনএ কে কোনো প্রকার চিহ্নিত করা নেই। কি দ্বারা চিহ্নিত করা নেই, P32 দ্বারা চিহ্নিত করা নেই। এর ডিএনএতে যে ফসফরাস আছে, স্বাভাবিক ফসফরাস আছে, এই জন্য কোনো প্রকার থেকে কোনো তেজস্ক্রিয় ফসফরাস বেরোয়নি। কিন্তু যেহেতু এর ডিএনএ কে তেজস্ক্রিয় ফসফরাস দ্বারা চিহ্নিত করা আছে, এর পেলেট থেকে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে, কিন্তু তরলে কোনো প্রকার S35 নেই। তার কারণ এর প্রোটিন অংশকে কোনো প্রকার, মস্ত অংশকে কোনো প্রকার আমরা তেজস্ক্রিয় সালফার দ্বারা চিহ্নিত করিনি। তাহলে ফাজ ভাইরাস থেকে যে ব্যাকটেরিয়ার দেহে জেনেটিক বস্তুটা এসছে, কি এসছে না, অবশ্যই সেটা ডিএনএ এসছে। যদি প্রোটিন আসতো তাহলে আমরা প্লেটে এখানে কি পেতাম, প্রচুর পরিমাণ কি পেতাম, S35 পেতাম। আর এখানে প্লেট থেকে কোনো কিছু পেতাম না, কিন্তু তার কারণ হচ্ছে এখানে প্রোটিনকে কোনো প্রকার চিহ্নিত করা নেই। কিন্তু যেহেতু এর প্রোটিনকে চিহ্নিত করা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্লেট থেকে প্রচুর পরিমাণ S35 পেতাম, কিন্তু আমরা পাচ্ছি না। এর প্লেট থেকে কোনো পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি নির্গমন হয়নি, কিন্তু এর প্লেট থেকে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় ফসফরাস নির্গমন হচ্ছে। এবার প্রশ্ন যে তাহলে এর উপর তরল থেকে S35 পাওয়া যাচ্ছে কেন না, তার কারণ যেহেতু এর প্রোটিন অংশকে আমরা S35 দিয়ে চিহ্নিত করে রেখেছিলাম, যখন ব্লেন্ডার দিয়ে চেঁচে দিচ্ছিলাম উপরে ব্যাকটেরিয়া অংশটা, সামান্য পরিমাণে হয়তো প্রোটিন অংশটা এর গায়ে লেগেছিল। কার গায়ে, কোষপ্রাচীরের গায়ে, ব্যাকটেরিয়া কোষপ্রাচীরের গায়ে। এই জন্য আমরা সামান্য পরিমাণে প্যালেটের উপরে অংশ থেকে কি পাচ্ছি, আমরা S35 পাচ্ছি। কিন্তু S35 যে পাচ্ছি, সাধারণত ওইটা যে প্রোটিন অংশটাকে যে আমরা চিহ্নিত করছিলাম, ওই অংশটা সামান্য লেগেছিল ব্যাকটেরিয়া কোষপ্রাচীরে, এই কারণে আমরা S35টা পাচ্ছি। কিন্তু পেলেট থেকে কোনো প্রকার কিন্তু আমরা S35 পাচ্ছি না। তাহলে পেলেট থেকে যখন কোনো S35 পাচ্ছি না, তাহলে ব্যাকটেরিয়ার এই ভাইরাস থেকে ব্যাকটেরিয়া দিয়ে প্রোটিন আসেনি, এসছে কে, ডিএনএ এসছে। আর এই পরীক্ষাতে আমরা প্রমাণ পাবো ডিএনএ হচ্ছে জেনেটিক বস্তু। এ হচ্ছে হার্সে এবং চেজের পরীক্ষা, ট্রান্সডাকশন পরীক্ষা। এবার ডিএনএ যে জেনেটিক বস্তু, এবারে ডিএনএর আমরা গঠনটা দেখব। ডিএনএ কিভাবে আবিষ্কার করা হয়, ডিএনএর গঠন কেমন, সেক্ষেত্রে আমরা দেখব কি না, এরপরে দেখবো আমরা ডিএনএর গঠনটা দেখব। ডিএনএ ফুল ফর্ম আমরা জানি,
ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। বিজ্ঞানী মেসার প্রথম এই নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন পুঁজের কোষ থেকে। বিজ্ঞানী মেসার প্রথম পুঁজের কোষ থেকে নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন, নাম দেন হচ্ছে নিউক্লিন। তারপরেই তার নামকরণ করা হয় নিউক্লিক অ্যাসিড। সেক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড ডিএনএ আছে, আরএনএ আছে। আমরা প্রথমে ডিএনএ পড়ব। ডিএনএর গঠনগত একক কি না, ডিএনএর গঠনগত একক হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড অর্থাৎ একাধিক ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড দিয়ে কি তৈরি না ডিএনএ তৈরি। ডিএনএ যেখানে একটা ম্যাক্রোমলিকুল, আর তাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, মাইক্রোমলিকুলগুলো পাচ্ছি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। একাধিক ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড দিয়ে ডিএনএ তৈরি। মানে আমরা যদি একটা ফুলের মালাকে যদি আমরা ডিএনএ ধরে নিই, তাহলে ফুলের মালায় একটা ফুল হচ্ছে কি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। একাধিক ফুল দিয়ে যেমন মালা তৈরি, একাধিক ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড দিয়েও কিন্তু ডিএনএটা তৈরি। তো স্বাভাবিকভাবে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড কি অংশ নিয়ে গঠিত, কি নিয়ে গঠিত না, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড তিনটা অংশ নিয়ে গঠিত। কি কি না, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, বা এটা হচ্ছে পেন্টোজ সুগার, পড়বো আমরা 5 কার্বনযুক্ত সুগার, পেন্টোজ সুগার। 2 N2 বেস বা ক্ষারীয় বেস। ক্ষারীয় বেস আছে 2 ধরনের, একটা হচ্ছে পিউরিন বেস আর একটা হচ্ছে পিরিমিডিন বেস। পিউরিন বেসগুলো কি কি, অ্যাডিনিন আর গুয়ানিন। আর পিরিমিডিন বেস হচ্ছে থাইমিন আর সাইটোসিন। আর আছে কি না একটা অ্যাসিড, কোন অ্যাসিড, H3PO4 ফসফরিক অ্যাসিড। এই উপাদানগুলো নিয়েই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড তৈরি। সেক্ষেত্রে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের কাঁচামাল 3টা, ডিঅক্সিরাইবোজ সুগার, N2 বেস, ফসফরিক অ্যাসিড। এই যে ডিঅক্সিরাইবোজ সুগার, এর যদি আমরা স্ট্রাকচারটা দেখি, কেমিক্যাল স্ট্রাকচারটা দেখি, এই হলো একটা ডিঅক্সিরাইবোজ সুগার, যার 5টা কার্বন, 1 2 3 4, আর বাইরে আছে রিংয়ের বাইরে আছে 5 নম্বর কার্বন। প্রতিটা কার্বনে OH তাহলে কি হলো না, 5 কার্বন তো সুগার, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। প্রতিটা কার্বনে একটা করে OH, হাইড্রোজেন হাইড্রোক্সিল, CH2OH আর H। যে ক্ষেত্রে এই যে সুগারের পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগারের 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনের OH এর বদলে শুধুমাত্র থাকে কে, H থাকে, ওটা থাকে না, শুধুমাত্র H। আর H থাকে বলেই তাকে বলছি আমরা ডিঅক্সিরাইবোজ। ডিএনএর ক্ষেত্রে আমরা পেন্টোজ সুগারকে ডিঅক্সিরাইবোজ কেন বলছি না, তার কারণ হচ্ছে রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন অনুপস্থিত, এই জন্য তাকে বলছি আমরা ডিঅক্সি, অর্থাৎ অক্সিজেন ডিসোসিয়েট হয়ে গেছে। যদি অক্সিজেন থাকে তাহলে রাইবোজ, আর যদি না থাকে তখন তাকে বলছি আমরা ডিঅক্সিরাইবোজ, 5 কার্বনযুক্ত সুগার। এরপরে চলে যাব আমরা N2 বেস, ক্ষারীয় বেস কেন না, নাইট্রোজেন যুক্ত বেস। যে বেসে যত বেশি নাইট্রোজেন, সেই বেসে তত বেশি ক্ষারীয়। পিউরিন বেসগুলো দেখা যায় বেশি ক্ষারীয়, পিরিমিডিন বেসগুলো হচ্ছে কম ক্ষারীয়। তার কারণ কি না, পিউরিন বেসগুলোতে বেশি পরিমাণে নাইট্রোজেন আছে, যেখানে পিরিমিডিন বেসগুলোতে কম পরিমাণে নাইট্রোজেন আছে। কেমন না, যে কোনো পিউরিন বেস 2টো বেঞ্জিন বলয় যুক্ত, 2টো বেঞ্জিন বলয়। এই যার বেঞ্জিন বলয় যদি আমরা কার্বনগুলো যদি দেখি, মানে পিউরিন বেসে যদি আমরা কার্বনগুলো যদি দেখি না, একবারে দেখতে পাবো কি আমরা না, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন, 7 8 9, এই 9টা কার্বন আছে। 1 2 3 4 5 6 7 8 9, যেখানে 1 নম্বর কার্বনে একটা নাইট্রোজেন, 3 নম্বর কার্বনে নাইট্রোজেন, 7 নম্বর কার্বনে নাইট্রোজেন, 9 নম্বর কার্বনে নাইট্রোজেন। কি বললাম না, পিউরিন বেস 2টো বেঞ্জিন বলয় যুক্ত, 9টা কার্বন যুক্ত যৌগ, যে ক্ষেত্রে 1 নম্বরে নাইট্রোজেন, 3 নম্বর কার্বনে নাইট্রোজেন, 7 নম্বর কার্বনে নাইট্রোজেন, 9 নম্বর কার্বন নাইট্রোজেন, 4টা নাইট্রোজেন আছে, 1 3 7 9। পিরিমিডিন বেস যদি দেখি
না তারা একটা বেঞ্জিন বলয় যুক্ত, একটা বেঞ্জিন বলয়, অর্থাৎ সিঙ্গেল বলয় আছে। যেক্ষেত্রে সিঙ্গেল বলয় যদি আমরা কার্বন সংখ্যা দেখি, না 1 2 3 4 5 6, 6টা কার্বন, যার 1 নম্বরে কার্বনে আছে নাইট্রোজেন আর 3 নম্বর কার্বনে আছে নাইট্রোজেন, 1 আর 3। তাহলে এর দুটো নাইট্রোজেন, পিউরিন বেসগুলোতে 4টা নাইট্রোজেন, 1 3 7 9, এই জন্য এইগুলো হচ্ছে বেশি ক্ষারীয় আর পিরিমিডিন বেসগুলো হচ্ছে কম ক্ষারীয়। পিউরিন বেস অ্যাডিনিনও দ্বিবলয়, গুয়ানিনও দ্বিবলয়, আর পিরিমিডিন বেস থাইমিন, সাইটোসিন, এছাড়া আমরা ইউরাসিল পড়বো আরএনএ ক্ষেত্রে। থাইমিন এবং সাইটোসিন হচ্ছে তোমার হচ্ছে পিরিমিডিন বেস, যেক্ষেত্রে এখানে দুটো নাইট্রোজেন কম ক্ষারীয়, 4টা নাইট্রোজেন বেশি ক্ষারীয়। এবারে দেখবো অ্যাডিনিন এবং গুয়ানিনের একটু পার্থক্য করে নেব, যে কোনটা অ্যাডিনিন এবং কোনটা গুয়ানিন। কেন অ্যাডিনিনও পিউরিন বেস, গুয়ানিনও পিউরিন বেস। তা অ্যাডিনিন গুয়ানিনকে আমরা চিনব কিভাবে, না অ্যাডিনিন এবং গুয়ানিনকে চিনব তার রাসায়নিক গ্রুপ দেখি। অর্থাৎ অ্যাডিনিনও দ্বিবন্ধনী বলয় এবং 4টা নাইট্রোজেন আছে, গুয়ানিনেরও দ্বিবন্ধনী বলয় 4টা নাইট্রোজেন আছে। অ্যাডিনিন যদি দেখি, না অ্যাডিনিন রাসায়নিক নাম, অ্যাডিনিনের রাসায়নিক নাম 6 অ্যামাইনো পিউরিন, 6 অ্যামাইনো পিউরিন। আর গুয়ানিন যদি দেখি, গুয়ানিনের রাসায়নিক নাম আমরা যদি দেখি, না 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন, 6 অ্যামাইনো পিউরিন, 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন। কিভাবে দেখবো আমরা, না প্রথমে আমরা অ্যাডিনিন দেখি। যদি আমরা অ্যাডিনিন যদি দেখি, দুটো আমি পিউরিন বেস আঁকলাম, এইভাবে যদি আমরা দেখি, তা স্বাভাবিকভাবে কোনটা অ্যাডিনিন কোনটা গুয়ানিন কিভাবে চিনব, না দেখবে অ্যাডিনিনের সঙ্গে 6 নম্বর কার্বনে একটা অ্যামাইনো গ্রুপ যুক্ত আছে অ্যাডিনিনের। 1 নম্বর 2 3 4 5 6 7 8 9, 9টা কার্বন। এরও একইভাবে 1 2 3 4 5 6 7 8 9, 9টা কার্বন, যার মধ্যে 1 নম্বরে আছে নাইট্রোজেন, লিখে দিলাম নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন, 7 আছে নাইট্রোজেন, 9 আছে নাইট্রোজেন। এরও একইভাবে নাইট্রোজেন, 3 নাইট্রোজেন, 7 নাইট্রোজেন, 9 নাইট্রোজেন। কিন্তু অ্যাডিনিনের 6 নম্বর কার্বনে একটা অ্যামাইনো গ্রুপ যুক্ত আছে, NH2 গ্রুপ। আর গুয়ানিনের নামটা দেখো 2 অ্যামাইনো 6 অক্সি, 2 অ্যামাইনো কথা, ওটা 2 নম্বর কার্বনে একটা NH2 গ্রুপ আর 6 নম্বর কার্বনে একটা অক্সিজেন গ্রুপ, অক্সিজেন যুক্ত। তাহলে দুটো বেস চিহ্ন ছবি আঁকা আছে, দুটো বেসের। তা কোনটা অ্যাডিনিন কোনটা গুয়ানিন আমরা কিভাবে বুঝবো, না আগে দেখে নেবো ওটা পিউরিন না পিরিমিডিন। না যখনই দুটো বলয় দেখতে পাবো অবশ্যই দেখে নিতে হবে যে এটা পিউরিন বেস। তা পিউরিন বেস অ্যাডিনিন হতে পারে অথবা গুয়ানিন হতে পারে। যদি দেখি আমরা পিউরিন বেসের 6 নম্বর কার্বনে অ্যামাইনো গ্রুপ আছে, তখন তাকে বলছি আমরা অ্যাডিনিন, অর্থাৎ অ্যাডিনিনের রাসায়নিক নাম 6 অ্যামাইনো পিউরিন। আবার যদি দেখি যে 2 নম্বর কার্বনে অ্যামাইনো গ্রুপ, 6 নম্বর কার্বনে অক্সিজেন গ্রুপ 2 অ্যামাইনো 6 অক্সি, তখন তাকে বলছি আমরা গুয়ানিন। এই জন্য তার রাসায়নিক নাম হচ্ছে 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন। এবারে চলে যাব আমরা থাইমিন, থাইমিন এবং সাইটোসিন। যেখানে থাইমিন এবং সাইটোসিন কি, না থাইমিন এবং সাইটোসিন পিরিমিডিন বলা হয়, পিরিমিডিন বেস। আর পিরিমিডিন বেস মানেই তার সবসময় কেমিক্যাল স্ট্রাকচার, রাসায়নিক গঠনটা যদি দেখি তার একটাই বলা হয়, বেঞ্জিন বলা হয়। যেক্ষেত্রে সাইটোসিনের রাসায়নিক নাম যদি দেখি, সাইটোসিনের রাসায়নিক নাম হচ্ছে, না থাইমিন আগে বলি, 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন, 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন। এবং সাইটোসিন যদি দেখি আমরা, না 4 অ্যামাইনো 2 অক্সি পিরিমিডিন। স্ট্রাকচারটা আমরা দেখে নেব। স্ট্রাকচারটা যদি আমরা দেখি 1 2 3 4 5 6, 1 নম্বর কার্বন 2 3 4 5 6, 6টা কার্বন। সেক্ষেত্রে 2,4 ডাইঅক্সি, 2,4 ডাইঅক্সি মানে 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে আর 4 নম্বর কার্বনে অক্সিজেন আছে। দেখো 4 নম্বর কার্বনে অক্সিজেন, 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন, 5 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ।
প্রশ্ন আসে মিথাইল গ্রুপ যুক্ত নাইট্রোজেন বেসটার নাম বলো। অনলি ফর শুধুমাত্র থাইমিনেই মিথাইল গ্রুপটা দেখা যায়। 2,4-ডাইঅক্সি 5-মিথাইল পিরিমিডিন। ছবি দেখে বলে, তোরা একটা ছবি এঁকে দিল যে কোনো একটা বেসের, তোমাকে বলে দিল এটা কোন বেস চিহ্নিত করো। এতে দেয়, এমসিকিউতে দেয়, অনেক সময় মেডিকেলেও পরীক্ষাগুলোতে দেয় যে যে কোনো একটা ছবি আঁকা আছে, বেস আঁকা আছে, কোনটা কোন বেস। তাহলে আমরা প্রথমেই দেখে নেবো যে দুটো বেঞ্জিন বলয় আছে মানেই সেটা হচ্ছে পিউরিন। যদি সিঙ্গেল বলয় থাকে তাহলে সেটা পিরিমিডিন। এবার পিউরিন যদি দেখি আমরা কোনটা অ্যাডিনিন কোনটা গুয়ানিন, আমরা দেখে নেবো 6 নম্বর কার্বনে অ্যামাইনো গ্রুপ আছে নাকি, অথবা 2 নম্বর কার্বনে এখানে অক্সিজেন আছে কিনা। 6 অ্যামাইনো পিউরিন, 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন। একে বলছি আমরা কি 2,4-ডাইঅক্সি, 2 নম্বরে অক্সিজেন, 4 নম্বরে অক্সিজেন। 5-মিথাইল পিরিমিডিন, এই যে 5 নম্বরে মিথাইল আছে, অর্থাৎ মিথাইল গ্রুপ যুক্ত বেসটাই হচ্ছে থাইমিন। সাইটোসিন দেখো 4 অ্যামাইনো 2 অক্সি পিরিমিডিন, 4 অ্যামাইনো, 4 নম্বর কার্বন একটা নাইট্রোজেন গ্রুপ, অ্যামাইনো গ্রুপ, আর 2 অক্সি মানে 2 নম্বর কার্বন আছে অক্সিজেন। তাহলে 4 অ্যামাইনো 2 অক্সি পিরিমিডিন, যাকে বলছি আমরা সাইটোসিন। তাহলে আমরা স্ট্রাকচার দেখলাম, পিরিমিডিন বেস দেখলাম, ক্ষারীয় বেস, N2 বেস। N2 বেস হচ্ছে ক্ষারীয়, তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস তার এই থাকার জন্যই সে ক্ষারীয় হয়ে গেছে। সেক্ষেত্রে পিউরিনের তুলনায় পিরিমিডিনগুলো কম ক্ষারীয়, তার কারণ পিরিমিডিনে আছে দুটো নাইট্রোজেন, 1 নম্বর কার্বনে আর 3 নম্বর কার্বনে, আর পিউরিনগুলোতে আছে 4টা কার্বন নাইট্রোজেন, 1 নম্বরে আছে, 3 নম্বরে আছে, 7 নম্বর কার্বনে 9 নম্বরে নাইট্রোজেন। সেক্ষেত্রে পিউরিন বেসগুলো দু ধরনের, অ্যাডিনিন এবং গুয়ানিন। পিরিমিডিন বেস হচ্ছে থাইমিন এবং সাইটোসিন। তো অ্যাডিনিনের যদি স্ট্রাকচারটা দেখি, আমরা রাসায়নিক স্ট্রাকচারটা দেখি, অ্যাডিনিন রাসায়নিক স্ট্রাকচারটা দেখছি 6 অ্যামাইনো পিউরিন, আর গুয়ানিন হচ্ছে 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন, আর থাইমিন হচ্ছে 2,4-ডাইঅক্সি 5-মিথাইল পিরিমিডিন, আর সাইটোসিন হচ্ছে 4 অ্যামাইনো 2 অক্সি পিরিমিডিন। এবার দেখবো আমরা ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড H3PO4। তাহলে ডিএনএ যে অ্যাসিড, তাহলে ডিএনএ অ্যাসিড কেন না, ডিএনএর মধ্যে একটা অ্যাসিড আছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলছি আমরা। তাহলে ডিএনএ যে অ্যাসিড, তার কারণ হচ্ছে এর মধ্যে একটা অ্যাসিড থাকে, মৃদু অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। যে ফসফরিক অ্যাসিডের আমরা স্ট্রাকচারটা দেখে নেব, যে পি ফসফরাস, তার সঙ্গে আছে অক্সিজেন এবং 3টা আছে হাইড্রক্সিল গ্রুপ, OH OH OH, H3PO4 ফসফরিক অ্যাসিড। আর এই ফসফরিক অ্যাসিডটা থাকার জন্যই কিন্তু ডিএনএটা কি হয়ে গেছে, অ্যাসিডিক হয়ে গেছে। এবার সেক্ষেত্রে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড যে তৈরি হচ্ছে, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড 3টা উপাদান দিয়ে তৈরি হচ্ছে। তা কীভাবে তৈরি হচ্ছে আমি যদি একেবারে দেখি, আমরা যদি দেখাই যে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডটা কীভাবে তৈরি হচ্ছে, তাহলে প্রথমে দেখবো আমরা ডিঅক্সিরাইবোজ সুগার। এই হলো একটা ডিঅক্সিরাইবোজ সুগার, 5 কার্বন, 1 2 3 4 5 কার্বন। প্রতিটা কার্বনে কি আছে, H OH, কিন্তু 2 নম্বর কার্বনে কিন্তু ও থাকবে না, কি থাকবে অনলি ফর শুধুমাত্র H। এই জন্য 2 নম্বর কার্বনে ওখানে দেখবে বইতে অনেক সময় গোল করে দেওয়া আছে, তার কারণ ওখানে অক্সিজেন নেই, ডিঅক্সি। 3 নম্বরে আছে HOH, CH2OH আর H। এবারে এই যে 5 কার্বন যুক্ত সুগারের 5টা কার্বন, 1 2 3 4 5 কার্বন যুক্ত সুগারের 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন বেসটা যুক্ত আছে, যে কোনো একটা নাইট্রোজেন বেস, N2 বেস। সেখানে অ্যাডিনিন থাকতে পারে, সেখানে গুয়ানিন থাকতে পারে, থাইমিন থাকতে পারে, অথবা সাইটোসিন থাকতে পারে, ডিঅক্সিরাইবোনিক। এই যে অ্যাডিনিন বা গুয়ানিন বা থাইমিন বা সাইটোসিন, এটা যুক্ত আছে একটা বন্ধনী দ্বারা। এই বন্ধনীটাকে বলছি আমরা গ্লাইকোসাইডিক বন্ধনী। প্রশ্ন আসে, এমসিকিউতে দেয় অনেক সময়, যে ডিএনএর সাথে ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে নাইট্রোজেন বেসটা যে যুক্ত থাকে কোন বন্ধনী দ্বারা, না গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত থাকে। আর এই যে নাইট্রোজেন বেস, যে কোনো একটা নাইট্রোজেন বেস থাকবে, কিন্তু হয় অ্যাডিনিন, নয় গুয়ানিন, নয় থাইমিন, নয় সাইটোসিন। আমি ধরো দেখলাম যে অ্যাডিনিনই আছে, তো অ্যাডিনিন যুক্ত, এটা হচ্ছে তোমার বেস, ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে অ্যাডিনিন যুক্ত আছে। এই যে নাইট্রোজেন বেস প্লাস ডিঅক্সিরাইবোজ সুগার, এদের একত্রে বলছি আমরা কি, না ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড। ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড, নিউক্লিওটাইড নয়, নিউক্লিওসাইড। অর্থাৎ যে ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ সুগার এবং N2 বেস, ফসফরিক অ্যাসিড থাকবে না, অর্থাৎ ফসফরিক অ্যাসিড বিহীন ডিঅক্সিরাইবোজ সুগার এবং N2 বেসকে একত্রে বলছি আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড। এবার এই ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডের সঙ্গে, অর্থাৎ ডিঅক্সিরাইবোজ সুগারের
5 নম্বর কার্বনে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে যাবে H3PO4 এইটা যুক্ত হয়ে যাবে, তখন তাকে বলছি আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। যখন ফসফরিক অ্যাসিড বাদ দিচ্ছি তখন তার মানে এই ফসফরিক অ্যাসিডটা যখন বাদ দিয়ে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড। যখন ফসফরিক অ্যাসিড যুক্ত করছি তখন হয়ে যাচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। তাই কি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড? না অ্যাডিনিন যুক্ত ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। কি যুক্ত ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড? না অ্যাডিনিন যুক্ত ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড। তাহলে এই হলো একটা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের গঠন, যে ক্ষেত্রে তৈরি হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, N2 বেস এবং ফসফরিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। এবার এই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের আমরা নাম দিব। কিভাবে নাম দিব? না নাম দিব কোন বেস আছে, এখানে কি বেসটা আছে সেই বেসের উপরে আমরা নাম দিব। যদি অ্যাডিনিন থাকে তখন তার নাম হয়ে যাবে ডিঅক্সি অ্যাডেনাইলিক অ্যাসিড। ডিঅক্সি অ্যাডেনাইলিক অ্যাসিড, কারণ অ্যাডিনিন যুক্ত ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। এবার ওইটা যদি ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড হয় মানে H3PO4 নেই, তখন হয়ে যাবে ডিঅক্সি অ্যাডিনোসিন। এটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড। আর ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডের সঙ্গে যখন আমরা ফসফরিক অ্যাসিড যুক্ত করে দেবো তখন হয়ে যাবে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, তখন তার নাম হয়ে যাবে ডিঅক্সিঅ্যাডেনাইলিক অ্যাসিড। তাহলে ডিঅক্সিঅ্যাডেনাইলিক অ্যাসিড এবং ডিঅক্সিঅ্যাডিনোসিনের মধ্যে পার্থক্যটা দেখো, যে ডিঅক্সিঅ্যাডিনোসিন হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড, এর মধ্যে ফসফরিক অ্যাসিড নেই, মানে এর মধ্যে এইভাবে ফসফরিক অ্যাসিড নেই, শুধুমাত্র কি আছে নাইট্রোজেন বেস আর হচ্ছে পেন্টোজ সুগার। কিন্তু যখনই আমি ফসফরিক অ্যাসিড যুক্ত করে দিচ্ছি ডিঅক্সিঅ্যাডিনোসিনের সঙ্গে অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডের সঙ্গে, তখন হয়ে যাবে কি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, অর্থাৎ তার নাম হয়ে যাবে ডিঅক্সিঅ্যাডেনাইলিক অ্যাসিড। প্রশ্ন আসে যে ডিএনএতে উপস্থিত 4টা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের নাম অথবা 4টা ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডের নাম। আমরা দেখে নেব পরপর ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এবং ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডের নামগুলো দেখে নেব। চারটা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এবং 4টা ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড। প্রথমে দেখবো আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড নামগুলো আগে দেখব। তাহলে যে কোনো ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড বা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের নামকরণ হবে কার উপরে ভিত্তি করে? না কোন বেস আছে, যে বেসটা থাকবে তার উপর ভিত্তি করে নামকরণটা হবে। ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড আর একটা দেখবো আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। তার ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড কি দ্বারা তৈরি? না ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড তৈরি হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার এবং N2 বেস, আর ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড তৈরি হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, N2 বেস এবং ফসফরিক অ্যাসিড। সেক্ষেত্রে যদি অ্যাডিনিন যুক্ত থাকে অর্থাৎ অ্যাডিনিন যুক্ত ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড, তখন তার নাম বলছি আমরা ডিঅক্সিঅ্যাডিনোসিন। আর তার নিউক্লিওটাইডটা দেখবো আমরা ডিঅক্সিঅ্যাডেনাইলিক অ্যাসিড বা অ্যাডেনাইলেট, যেটা মানে যে কোনো একটা বলতে পারি, ডিঅক্সিঅ্যাডেনাইলিক অ্যাসিড। যখন অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডে যখন সঙ্গে আমরা ফসফরিক অ্যাসিড যুক্ত করে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে কি না ডিঅক্সিঅ্যাডেনাইলিক অ্যাসিড। আবার যদি গুয়ানিন থাকে তখন তাকে না বলছি ডিঅক্সিগুয়ানাইলিক অ্যাসিড। নিউক্লিওটাইডের নাম কি হবে? না ডিঅক্সিগুয়ানাইলিক অ্যাসিড বলছি, ডিঅক্সিগুয়ানোসিন। আর তার সঙ্গে অ্যাসিড যুক্ত করে দিলে হয়ে যাবে ডিঅক্সিগুয়ানাইলিক অ্যাসিড বা ডিঅক্সিগুয়ানাইলেট। যদি থাইমিন থাকে, থাইমিন যুক্ত নিউক্লিওটাইড, তখন তার নাম হবে ডিঅক্সিথাইমিডিন। H3PO4 যুক্ত করে দিলে হয়ে যাবে ডিঅক্সিথাইমিডিলিক অ্যাসিড। অর্থাৎ সবসময় দেখবে নিউক্লিওটাইড হলে অ্যাসিড হবে, বা গুয়ানাইলিক অ্যাসিড, অ্যাডেনাইলিক অ্যাসিড। আর যখন ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড হবে তখন দেখবে অ্যাডিনোসিন, গুয়ানোসিন, থাইমিডিলিক অ্যাসিড। এবার হচ্ছে সাইটোসিন যুক্ত হলে ডিঅক্সিসাইটিডিন। আর তার ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের নাম দেখব ডিঅক্সিসাইটিডিলিক অ্যাসিড। এই হচ্ছে 4টা নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড। কি নিউক্লিওটাইড? ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড। তাহলে আমরা যে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এবং ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড যে আমরা নামকরণগুলো যে করছি তার
ভিত্তি করে, কার উপর ভিত্তি করে, না কোন বেস আছে, অর্থাৎ এই ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে যে বেসটা থাকবে তার নাম অনুসারে আমরা চিহ্নিতকরণ করব। যদি অ্যাজিনিন থাকে অ্যাজিনাইলিক অ্যাসিড, মানে ডিঅক্সি অ্যাজিনাইলিক অ্যাসিড, যদি গুয়ানিন থাকে ডিঅক্সি গুয়ানিলিক অ্যাসিড, থাইমিন থাকে ডিঅক্সি থাইমিজেলিক অ্যাসিড, সাইটোসিন থাকলে ডিঅক্সি সাইটোজেলিক অ্যাসিড। এবারে আমরা ফসফরিক অ্যাসিড বাদ দিয়ে দিলাম, ফসফরিক অ্যাসিড বাদ দিয়ে দিলে হয়ে যাবে ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড, তখন অ্যাজিনিন যুক্ত হলে ডিঅক্সি অ্যাজিনোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি থাইমিজিন, ডিঅক্সি সাইটোজিন। তাহলে এইগুলো হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড এবং ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড। এবারে দেখবো আমরা ডিএনএর ভৌত গঠন। তাই ডিএনএর গঠন কেমন, বিভিন্ন বিজ্ঞানী গবেষণা করছে যে ডিএনএ দেখতে কেমন, তার স্ট্রাকচার কেমন। সেক্ষেত্রে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক, ও ক্রিক তারা প্রথম ডিএনএ মডেলটা আবিষ্কার করেন। যে ওয়াটসন এবং ক্রিক, যে ডিএনএ দেখতে কেমন, তার স্ট্রাকচার কেমন, কী দিয়ে তৈরি, প্রথম তারা কিন্তু আবিষ্কার করেন ওয়াটসন এবং ক্রিকের মডেলটা যদি আমরা দেখি। সেক্ষেত্রে তারা কি বলছে, না ডিএনএ দ্বিতন্ত্রী, পেঁচানো। এই ডিএনএ দ্বিতন্ত্রী পেঁচানো। কিভাবে পেঁচানো, না ডিএনএ প্রথমে আমি লিখলাম ডিএনএ দ্বিতন্ত্রী পেঁচানো, তবে ডানাবর্তীভাবে পেঁচানো, ডানাবর্তীভাবে পেঁচানো। ডানাবর্তীভাবে পেঁচানো ডিএনএ দ্বিতন্ত্রী। 1 2 দুটি তন্ত্রী পরস্পর বিপরীতমুখীভাবে সমান্তরাল, দুটি তন্ত্রী পরস্পর বিপরীতমুখী ছবিটা অস্পষ্ট হচ্ছে। দুটি তন্ত্রী পরস্পর বিপরীতমুখীভাবে সমান্তরাল, অর্থাৎ কি হবে বিপরীতমুখীভাবে সমান্তরাল, অর্থাৎ একটা তন্ত্রী 5 প্রাইম টু 3 প্রাইম, অপর তন্ত্রী 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে কি বললাম, ওয়াটসন ক্রিকের মধ্যে ডিএনএটা দেখতে কেমন, না ডিএনএ দ্বিতন্ত্রী পেঁচানো, ডানাবর্তীভাবে পেঁচানো, পরস্পর বিপরীতমুখীভাবে দুটো সমান্তরাল তন্ত্রী আছে, এই যে দুটো তন্ত্রী। এবং 3 আর কি, না ডিএনএ প্রতিটা তন্ত্রী একাধিক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দ্বারা তৈরি, একাধিক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি। তাহলে প্রতিটা তন্ত্রী, এই তন্ত্রী কি দিয়ে তৈরি, না একাধিক এরকম ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি। এগুলো হচ্ছে পরপর ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। এই তন্ত্রীও ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি, এই তন্ত্রীটাও ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি। তবে দুটো তন্ত্রী পেঁচানো আছে। কিভাবে পেঁচানো আছে, না ডান দিক থেকে পেঁচানো আছে, ডানাবর্তী হয়ে পেঁচানো। 1 2 আর কি, না দুটো তন্ত্রী পরস্পর বিপরীতমুখীভাবে সমান্তরাল, একটা তন্ত্রী 5 প্রাইম টু 3 প্রাইম, অপর তন্ত্রী 3 প্রাইম টু 5 প্রাইম। এবারে কেন 5 প্রাইম টু 3 প্রাইম বা কেন 3 প্রাইম টু 5 প্রাইম সেটা আমি পরে বলছি। যে আমি তো বলতে পারতাম স্যার আমি 2 প্রাইম টু 3 প্রাইম করবো, 1 প্রাইম টু 2 প্রাইম করবো, কেন আমরা 5 প্রাইম বলবো, কেন আমরা 3 প্রাইম বলবো, তার কারণটা আমি পরে বলছি। তাই ডিএনএ দ্বিতন্ত্রী পেঁচানো, পরস্পর বিপরীতমুখীভাবে সমান্তরাল দুটো তন্ত্রী, এবং প্রতিটি তন্ত্রী কি দিয়ে তৈরি, না একাধিক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি, অর্থাৎ পলি ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড প্রতিটা তন্ত্রী। 4 একটা ডিএনএ সম্পূর্ণ প্যাঁচ, ডিএনএটা প্যাঁচ শুরু হয়েছে কোথা থেকে, দেখো এখান থেকে প্যাঁচ, এইখান থেকে শুরু হয়ে শেষ হয়েছে কোথা, এইখানে একটা প্যাঁচ শেষ, মানে প্যাঁচ এখানে শেষ হয়নি, কিন্তু প্যাঁচ শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে প্যাঁচ শুরু হয়ে সম্পূর্ণ হচ্ছে কোথা, এখানে একটা প্যাঁচ শেষ হয়েছে। এই যে সম্পূর্ণ প্যাঁচ, ডিএনএর একটা সম্পূর্ণ প্যাঁচ, এই সম্পূর্ণ প্যাঁচকে বলছি আমরা মেজর গ্রুভ বা মেজর খাঁচ। অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত আমরা দেখছি এটা একটা মেজর খাঁচ, এখান থেকে এত দূর মেজর খাঁচ। মেজর খাঁচের মধ্যে কি দেখতে পাচ্ছি, এখানে একটা খাঁচ দেখতে পাচ্ছি, এখানে একটা খাঁচ দেখতে পাচ্ছি, এগুলোকে বলছি আমরা মাইনর খাঁচ বা মাইনর গ্রুভ, GRVE গ্রুভ, কথার অর্থ হচ্ছে খাঁচ। তাহলে ডিএনএর একটা সম্পূর্ণ প্যাঁচের দৈর্ঘ্য, সম্পূর্ণ প্যাঁচকে বলছি আমরা মেজর গ্রুভ বা মেজর খাঁচ। এই যে মেজর খাঁচ এর দৈর্ঘ্য হচ্ছে 34 আংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার সমান 10 আংস্ট্রম,
তাহলে ডিএনএর একটা সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য বা মেজর গ্রুপের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। এই যে মেজর গ্রুপের মধ্যে নিউক্লিওটাইডের সংখ্যা কত না, প্রতিটা মেজর গ্রুপের মধ্যে 10টা করে নিউক্লিওটাইড আছে, 10টি করে নিউক্লিওটাইড, মানে 1 2 3 এভাবে কয়টা নিউক্লিওটাইড আছে? 10টা নিউক্লিওটাইড আছে এইভাবে। তাহলে প্রতিটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত না, প্রতিটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, 3.4। তাহলে টোটাল একটা মেজর গ্রুপের দৈর্ঘ্য দেখলাম আমরা 34 অ্যাংস্ট্রম, প্রতিটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব তাহলে কত হবে না, প্রতিটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, বা প্রতিটা বেসের মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, কারণ একটা নিউক্লিওটাইড যে একটা বেস, তাহলে প্রতিটা বেসের মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। তাহলে তোমাকে যদি বলে দেয় যে একটা ডিএনএতে 20টা বেস পেয়ার আছে, 20 বেস পেয়ার একটা ডিএনএ, তাহলে 20 বেস পেয়ার ডিএনএর দৈর্ঘ্য কত হবে না, 20 ইন্টু 3.4 অ্যাংস্ট্রম। সেটা পেয়ে গেলে আমরা পেয়ে যাবো একটা ডিএনএ দৈর্ঘ্য পেয়ে যাবো 34 অ্যাংস্ট্রম অথবা 3.4 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। আচ্ছা, এরপরে দেখবো কি না, ডিএনএর একটা ব্যাস দেখবো, অর্থাৎ কতটা চওড়া আছে দেখবো এদিকে আর এদিকে। ডিএনএর একটা ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, ডিএনএর ব্যাস 20 অ্যাংস্ট্রম। 5 6 আর কি দেখবো না, ডিএনএর একটি তন্ত্রীতে যে বেস আছে অপর তন্ত্রীতে তার পরিপূরক বেস আছে। কেমন না, একটা তন্ত্রীতে যদি অ্যাডিনিন থাকে মানে একটা নিউক্লিওটাইডে, ঠিক তার সোজাসুজি অপর তন্ত্রীতে কি থাকবে না, থাইমিন থাকবে, অর্থাৎ থাইমিন যুক্ত নিউক্লিওটাইড। আবার একটি তন্ত্রী যদি গুয়ানিন থাকে, অপর তন্ত্রীতে থাকবে সাইটোসিন যুক্ত নিউক্লিওটাইড। অ্যাডিনিন থাইমিনের সাথে 2টো হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকবে। অ্যাডিনিন যুক্ত থাকবে 2টো হাইড্রোজেন বন্ধনী, আর গুয়ানিন সাইটোসিন থাকবে 3টা হাইড্রোজেন বন্ধনী। আর এই কারণে দুটো তন্ত্রী কিন্তু পরস্পর একবারে সমান্তরালভাবে পেঁচিয়ে আছে, কারণ দুটো বন্ধনীর মধ্যে হাইড্রোজেন বন্ধনী গঠন করছে। তাহলে আমরা একটা বন্ধনী পড়েছিলাম, যেখানে পড়েছিলাম আমরা নাইট্রোজেন বেসগুলো যুক্ত আছে কোন বন্ধনী দ্বারা না, ডিঅক্সি রাইবোজ সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস দ্বারা যুক্ত আছে গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা 1। আর এক্ষেত্রে আমরা কি দেখছি না, ডিএনএর প্রতিটা তন্ত্রী যে যুক্ত আছে, ডিএনএর প্রতিটা তন্ত্রী একটা তন্ত্রীর সঙ্গে আরেকটা তন্ত্রীর সঙ্গে যে যুক্ত আছে কোন বেস দ্বারা, কোন বন্ধনী দ্বারা না, হাইড্রোজেন বন্ধনী দ্বারা। অ্যাডিনিন যুক্ত আছে থাইমিনের সাথে 2টো হাইড্রোজেন বন্ধনী, গুয়ানিন যুক্ত আছে সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধনী। এই হচ্ছে ডিএনএ এর ভৌত গঠন, ওয়াটসন ক্রিকের ডিএনএ এর ভৌত মডেল, যে ডিএনএ দ্বিতন্ত্রী পেঁচানো, ডানাবর্তী হয় পেঁচানো, দুটি তন্ত্রী পরস্পর বিপরীতমুখীভাবে সমান্তরাল, একটি তন্ত্রী 5' to 3', অপর তন্ত্রী 3' to 5', প্রতিটা তন্ত্রী একাধিক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি। ডিএনএর একটা সম্পূর্ণ প্যাঁচকে বলছি আমরা মেজর গ্রুপ, যে মেজর গ্রুপের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। প্রতিটা মেজর গ্রুপের মধ্যে বেস পেয়ার আছে কয়টা, 10টা করে নিউক্লিওটাইড আছে। প্রতিটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, আর ডিএনএর একটা ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এবং একটি তন্ত্রীতে যে বেস থাকে অপর তন্ত্রীতে তার পরিপূরক বেস, অর্থাৎ একটি তন্ত্রীতে পিউরিন বেস থাকলে অপর তন্ত্রীতে পিরিমিডিন বেস। অ্যাডিনিন থাইমিনের সঙ্গে 2টো হাইড্রোজেন বন্ধনী, গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। এবারে দেখবো আমরা ডিএনএর রাসায়নিক গঠন, কেমিক্যাল স্ট্রাকচারটা পড়বো। ডিএনএর কেমিক্যাল স্ট্রাকচারটা যদি আমরা দেখি, যে ডিএনএ কেন আমরা বলছি 5' to 3' বা 3' to 5', বা কিভাবে একাধিক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দ্বারা যুক্ত হচ্ছে, তা আমরা কেমিক্যাল স্ট্রাকচারটা আমরা দেখবো। তা ডিএনএ কি দিয়ে তৈরি না, ডিএনএ আমরা দেখেছি একাধিক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি। তা একটা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড আঁকবো আমরা, এই হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। 1 নম্বর কার্বনে আছে ধরো অ্যাডিনিন যুক্ত বেস আছে, আর 2 নম্বরে আছে এইচ, 3 নম্বরে আছে OH, 1 নম্বর কার্বনে আছে OH, আর 5 নম্বর কার্বনে আছে CH2OH আর H। এটা কি একটা হচ্ছে অ্যাডিনিন যুক্ত নিউক্লিওটাইড, এর নাম হচ্ছে ডিঅক্সি অ্যাডেনাইলিক অ্যাসিড। তার কারণ 5 নম্বরে কি আছে, H3PO4 যুক্ত আছে, এটা হচ্ছে একটা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। আবার একটা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড আঁকলাম, এটা ধরো গুয়ানিন আছে, গুয়ানিন যুক্ত ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। 3 নম্বরে আছে কে OH, CH2OH আর OH। 5 নম্বরে কে যুক্ত আছে H3PO4। আবার একইভাবে একটা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড আঁকলাম, সঠিক এঁকে দিচ্ছি আমি। এই কার্বন 5টা কার্বন আছে, কার্বন OH, এখানে ধরো থাইমিন আছে,
থাইমিন যুক্ত নিউক্লিওটাইড। আর 5 নম্বরে আছে কে H3PO4, H3PO4, H3PO4। আবার একটা নিউক্লিওটাইড আঁকছি, এগুলো দিয়ে দিলাম আমি এই হাইড্রোজেন 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 আর হাইড্রোক্সিল। আবার একটা নিউক্লিওটাইড আঁকছি, 1 2 3 4 5 CH2OH। 5 নম্বরে আছে H3PO4, 1 নম্বরে আছে HOH HH HOH, 1 নম্বরে আছে সাইটোসিন। এগুলো হচ্ছে সাইটোসিন যুক্ত নিউক্লিওটাইড। তাহলে আমরা দেখলাম একাধিক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। এটা হচ্ছে ডিঅক্সিআর্জিনাইলিক অ্যাসিড, ডিঅক্সিগুয়ানাইলিক অ্যাসিড, ডিঅক্সিথাইমিনডিলিক অ্যাসিড, ডিঅক্সিসাইটিডিলিক অ্যাসিড। এরপর এই একাধিক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডকে আমরা কি করবো, জুড়ে দিব। জুড়ে দিয়ে একটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করবো। কেন প্রথমেই বলেছিলাম যে ডিএনএ একাধিক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি। তাহলে ডিএনএ যে তন্ত্রীগুলো তৈরি হচ্ছে একাধিক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দিয়ে। কীভাবে না, একটা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনে উপস্থিত OH, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, আর এটা হচ্ছে 5 নম্বর কার্বন। একটা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনে উপস্থিত OH মূলক অপর ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের 5 নম্বর কার্বনে উপস্থিত H3PO4, এরা মানে এই 5 নম্বরে H3PO4 যুক্ত আছে, এরা একটা বন্ধনী দ্বারা যুক্ত হবে। যে বন্ধনীটাকে বলছি আমরা ফসফোডাইএস্টার বন্ধনী। এই বন্ধনীটাকে ফসফোডাইএস্টার বন্ধনী। তাহলে আমরা যেমন সেই ফুলের মালাতে ফুলগুলো কি দিয়ে জুড়ছিলাম, সুতো দিয়ে জুড়ছি, তেমনি এক্ষেত্রে একইভাবে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডগুলোকে যে জুড়বো, কি দিয়ে জুড়বো না, একটা বন্ধনী দিয়ে জুড়বো। কোন বন্ধনী? ফসফোডাইএস্টার বন্ধনী। কিভাবে তৈরি হবে না, একটা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনে উপস্থিত OH অপর ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের 5 নম্বর কার্বনের সাথে উপস্থিত H3PO4, এই যে বন্ধনী ফসফোডাইএস্টার বন্ধনী। তাহলে দুটো ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের মধ্যে বন্ধনীটা তৈরি হচ্ছে কার কার মধ্যে, কত নম্বর কার্বনের সাথে কত নম্বর কার্বন না, 3 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বন। আবার এই একইভাবে এই ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সাথে আমরা 5 নম্বর কার্বনের একটা বন্ধনী দ্বারা যুক্ত করে দেবো। কোন বন্ধনী? ফসফোডাইএস্টার বন্ধনী। আবার একইভাবে এর 3 নম্বর কার্বনের সাথে 5 নম্বরের সাথে বন্ধনী দ্বারা যুক্ত করবো। কোন বন্ধনী? ফসফোডাইএস্টার বন্ধনী। কিন্তু এরপরে কিন্তু আর কোনো ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড নেই, এটা 3 নম্বর কার্বন। তাহলে এই ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের পরে কিন্তু আর কোনো ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড নেই। তাহলে এর 3 নম্বর কার্বনটা কি আছে, ফাঁকা অবস্থায় আছে। আর এই ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দেখো, প্রথম একবার ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের আগে কোনো ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড নেই, তাহলে এর 5 নম্বর কার্বন কি আছে, ফাঁকা অবস্থায় আছে। এই জন্য এই তন্ত্রীটা হয়ে গেল কি, এই স্ট্র্যান্ডটা হয়ে গেল হচ্ছে আমার 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে কেন 5 প্রাইম আর কেন 3 প্রাইম বলছি, একটু আগে যেটা বলছিলাম যে কেন আমরা 5 প্রাইম টু 3 প্রাইম বলছি, তার কারণ না ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডগুলো যে সংযুক্ত হচ্ছে, একটা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের 3 নম্বর কার্বন অপর ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের 5 নম্বর কার্বনের সাথে এইভাবে বন্ধনী গঠন করছে। কোন বন্ধনী? ফসফোডাইএস্টার বন্ধনী। তাহলে এর আগে কোনো ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড নেই, এর 5 নম্বর কার্বন ফাঁকা। এরপরে কোনো ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড নেই, এর জন্য 3 নম্বর কার্বন ফাঁকা। যেহেতু 5 নম্বরের সাথে 3 নম্বরের সংযুক্তিটা ঘটছে, 5 নম্বর কার্বনের সাথে 3 নম্বর কার্বন, এই কারণটাকে বলছি আমরা 5 প্রাইম টু 3 প্রাইম। যদি দেখা যেত না 2 নম্বর কার্বনের সাথে হচ্ছে, তখন আমরা 2 প্রাইম বলতাম, বা 1 প্রাইমের 1 নম্বর কার্বনের সাথে ঘটছে, তখন 1 প্রাইম বলতাম। এই কারণে ডিএনএর একটা তন্ত্রী 5 প্রাইম টু 3 প্রাইম, অপর তন্ত্রী 3 প্রাইম টু 5 প্রাইম। তো অপর তন্ত্রীটা কীভাবে তৈরি হবে, অপর তন্ত্রী ডিঅক্সি রাইবোজ সুগারের গঠনটা তখন দেখো পাল্টে যাবে, এই উল্টো হয়ে গেছে। এর 1 নম্বর কার্বন কোনটা, এই 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, আর বাইরে আছে কি 5 নম্বর কার্বন, এটা হচ্ছে 5 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, সি সি কার্বন 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 5 নম্বর কার্বন। এর 1 নম্বর কার্বনে কে আছে, নাইট্রোজেন বেস। তাহলে নাইট্রোজেন বেস যে থাকবে সবসময় 1 নম্বর কার্বনে নাইট্রোজেন বেস, কোন বন্ধনী দ্বারা, নাইট্রোজেন গ্লাইকোসাইড বন্ধনী দ্বারা। তাহলে যেহেতু এখানে অ্যাডিনিন আছে, এখানে কে থাকবে না, থাইমিন। এবং অ্যাডিনিন এবং থাইমিন পরস্পর দুটো হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হবে। এবং 3 নম্বরে কে আছে, এইচ ওইচ, 2 নম্বরে আছে এইচ এইচ ও নেই, এই জন্য তাকে ডিঅক্সি। আর 5 নম্বরের সাথে যুক্ত আছে H3PO4 ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে থাইমিন যুক্ত ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড।
আবার একইভাবে দেখো এই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের পরিপূরক 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, আর বাইরে আছে 5 নম্বর কার্বন, যেখানে 1 নম্বর কার্বনের সাথে আছে নাইট্রোজেন বেস, এখানে আছে গুয়ানিন। তাহলে পরিপূরক হিসেবে কে থাকবে? সাইটোসিন। সাইটোসিন এবং গুয়ানিন কয়টা হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত থাকবে? 3টা হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত থাকবে। এবং 3 নম্বরে কাজে আছে এইচওএইচ, এইচওএইচ, এবং এই H3PO4 একটা নিউক্লিওটাইডে 5 নম্বর কার্বন, অপর নিউক্লিওটাইডে 3 নম্বর কার্বন, এর একটা বন্ধনের দ্বারা যুক্ত হবে, যে বন্ধনীটাকে বলছি আমরা ফসফোরাইস্টার বন্ধনী। আবার একইভাবে এর ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড পরিপূরক, এখানে গেছে থাইমিন, এখানে কে থাকবে? অ্যাডিনিন, দুটো হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত আছে। 3 নম্বর কার্বন এইচওএইচ, 4 নম্বর কার্বন, এটা হচ্ছে 5 নম্বর কার্বন, যুক্ত আছে কে? H3PO4, H3PO4, আর এর 5 নম্বরে আছে যুক্ত আছে H3PO4। তাহলে H3PO4 আর 3 নম্বর কার্বনে OH পরস্পর যুক্ত হয়ে গেল কোন বন্ধনী দ্বারা? ফসফোরাইস্টার বন্ধনী দ্বারা। আবার একইভাবে এই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড পরিপূরক 5 নম্বরে আছে, 1 নম্বরে আছে নাইট্রোজেন বেস, সাইটোসিনের পরিপূরক গুয়ানিন, 3টা হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত আছে, এইচওএইচ, 5 নম্বর কার্বন, H3PO4, যুক্ত হয়ে গেল ফসফোরাইস্টার বন্ধনী। তাহলে এই নিউক্লিওটাইড দেখো, তাহলে এই তন্ত্রীতে দেখো এই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডে আগে কোনো নিউক্লিওটাইড নেই, তাহলে এর 3 নম্বর কার্বনে ওইচটা কি অবস্থা আছে? ফাঁকা অবস্থায় আছে। আর এই নিউক্লিওটাইডের পরে কোনো নিউক্লিওটাইড নেই, তাহলে এর 5 নম্বর কার্বনে উপস্থিত H3PO4 ফাঁকা অবস্থা আছে। এই কারণে এটাকে বলছি আমরা 5 প্রাইম, আর এটাকে বলছি আমরা 3 প্রাইম। তাহলে তন্ত্রীটা হলো 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে ডিএনএ যে দুটো তন্ত্রী 5 প্রাইম টু 3 প্রাইম, তার কারণ হচ্ছে প্রতিটা তন্ত্রীর যে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডগুলো আছে সেগুলো যুক্ত হচ্ছে ফসফোরাইস্টার বন্ধনী দ্বারা, এবং কার্বন সংখ্যাগুলো আছে, কার্বনটা হচ্ছে 1 নম্বর 3 নম্বর কার্বনে উপস্থিত OH, আর 5 নম্বর কার্বনে উপস্থিত হচ্ছে ফসফরিক অ্যাসিড। 1 নম্বর 3 নম্বরে উপস্থিত OH, আর 5 নম্বরে উপস্থিত ফসফরিক অ্যাসিড, এইভাবে যুক্ত হচ্ছে। এটা হচ্ছে একটা ডিএনএর কেমিক্যাল স্ট্রাকচার। এই হচ্ছে ডিএনএর গঠন। ডিএনএর ভৌত গঠন দেখলাম, আর ডিএনএর রাসায়নিক গঠন দেখলাম। এবারে চলে যাব আমরা ডিএনএর পরিমাণ। ডিএনএ পরিমাণ যাকে বলছি আমরা সি ভ্যালু। সি ভ্যালু দেখবো, সি ভ্যালু এবং সি ভ্যালু প্যারাডক্সটা একটু দেখবো যে হোয়াট ইজ সি ভ্যালু। না, সি ভ্যালু হচ্ছে কোনো প্রজাতি জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, কোনো প্রজাতি জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমে যত পরিমাণ ডিএনএ আছে, হ্যাপ্লয়েড ক্রোমোজোমে যত পরিমাণ ডিএনএ, ডিএনএর পরিমাণকে বলছি, যত পরিমাণ ডিএনএ আছে তাকেই বলছি আমরা সি ভ্যালু। হ্যাপ্লয়েড ক্রোমোজোম কোথায় আছে? না, হ্যাপ্লয়েড ক্রোমোজোম আছে আমাদের গ্যামেটে আছে, গ্যামেট। তাহলে একটা গ্যামেটের মধ্যে যা ডিএনএ আছে সেইটা হচ্ছে তার সি ভ্যালু। মানুষের একটা গ্যামেটে 23টা ক্রোমোজোম আছে, 23টা ক্রোমোজোম, 23 জোড়া ক্রোমোজোম নয়। তাহলে সি ভ্যালু কি? না, কোনো প্রজাতি জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমে যত পরিমাণ ডিএনএ, তাহলে এই হ্যাপ্লয়েড ক্রোমোজোম কোথায় আছে? না, গ্যামেটে আছে। তাহলে গ্যামেটের মধ্যে যা ডিএনএই থাকে সেই ডিএনএকে বলছি আমরা সি ভ্যালু, যত পরিমাণ ডিএনএ থাকে। সেক্ষেত্রে ডিএনএ পরিমাপের একক হচ্ছে পিকোগ্রাম। ডিএনএ পরিমাপের একক পিকোগ্রাম। 1 গ্রাম সমান 10⁻⁻12 গ্রাম, সরি 1 গ্রাম সমান, ভুল বললাম, 1 পিকোগ্রাম সমান 10⁻12 গ্রাম, 1 পিকোগ্রাম সমান, অর্থাৎ ডিএনএ পরিমাপের একক হচ্ছে পিকোগ্রাম। 1 পিকোগ্রাম সমান 10⁻12 গ্রাম, এই হচ্ছে ডিএনএর পরিমাপের একক। এবার দেখব সি ভ্যালু প্যারাডক্স। সি ভ্যালু প্যারাডক্স কি? না, প্যারাডক্স কথার অর্থ হচ্ছে ধাঁধা, যে 2 নম্বরে আসে পরীক্ষায়। ধাঁধা, ধাঁধা কি? না, এই যে সি ভ্যালু, অর্থাৎ কোনো জীবের সি ভ্যালু কত, অর্থাৎ তার গ্যামেটে কত পরিমাণ ডিএনএ থাকবে, সেইটা কিন্তু নির্দিষ্ট নয়। কার সাথে নির্দিষ্ট নয়? না, জীবের আকৃতির সাথে নির্দিষ্ট নয়। আকৃতি কিরকম আকৃতি? দেখা গেল একটা হাতির আকার অনেক বড়, আমাদের মনে হতে পারে হাতির একটা গ্যামেটে অনেক ডিএনএ আছে। আবার দেখা যাচ্ছে একটা ছাগল বা একটা পিঁপড়া বা একটা অ্যামিবা, তার একটা কোষে কম ডিএনএ আছে, যেহেতু তার আকার বড়, তার কোষের মধ্যে বেশি ডিএনএ আছে। এই জীবের যেহেতু আকার ছোট, এর হ্যাপ্লয়েড কোষে হয়তো কম ডিএনএ আছে। কিন্তু না, অর্থাৎ হ্যাপ্লয়েড ক্রোমোজোমে ডিএনএ কত থাকবে জীবের আকৃতির উপর নির্ভর করে না। দেখা গেল একটা হাতির গ্যামেটে যে পরিমাণ ডিএনএ আছে, একটা অ্যামিবার কোষে তার থেকে অনেক বেশি গুণ ডিএনএ আছে, বা একটা মানুষের কোষে অনেক, মানে হ্যাপ্লয়েড কোষে অনেক বেশি পরিমাণ ডিএনএ আছে।
অর্থাৎ জীবের আকৃতির সাথে কোন জীবের আকৃতি কেমন, কোন জীবের ডিএনএ তার আকৃতির উপর যে নির্ভর করছে না, বা কোন আকৃতি জীবে কত পরিমাণ ডিএনএ থাকতে পারে সেটা কিন্তু কেউ বুঝতে পারে না, ধাঁধার মতো লাগছে। এই জন্য তাকে বলছি আমরা সি ভ্যালু প্যারাডক্স। অর্থাৎ জীবের আকৃতির সাথে ডিএনএ বা সি ভ্যালুর কোনো সম্পর্ক নেই। এমন নয় যে জীবের আকার বড় হলে ডিএনএ পরিমাণ বেশি থাকবে, জীবের আকার ছোট হলে ডিএনএ পরিমাণ কম থাকবে, এমন কিন্তু নয়। এটা অনেকটা ধাঁধার মতন, কার ক্ষেত্রে বেশি হচ্ছে কার ক্ষেত্রে কম হচ্ছে, এটা অনেকটা ধাঁধার মতন। এই জন্য তাকে বলছি আমরা সি ভ্যালু প্যারাডক্স। ওকে, 2 নম্বরে আসে পরীক্ষা সি ভ্যালু প্যারাডক্স কি। এবারে আমরা চলে যাব হচ্ছে ডিএনএর ধর্ম একটু পড়ে নেব, 4 গ্রাফ সূত্রটা পড়ে নেব একটু। 4 গ্রাফ সূত্র, ডিএনএ ধর্ম পড়ার আগে দেখবো আমরা 4 গ্রাফ সূত্র। 4 গ্রাফ সূত্র, 4 গ্রাফ সূত্র কি না, বিজ্ঞানী 4 গ্রাফ, বিজ্ঞানী 4 গ্রাফ দ্বিতন্ত্রী ডিএনএর ক্ষেত্রে একটা সূত্র প্রযোজ্য করেন। দ্বিতন্ত্রী ডিএনএ কি সূত্র না, কোনো দ্বিতন্ত্রী ডিএনএতে একতন্ত্রী ডিএনএ নয়, সিনে আমরা ব্যতিক্রম দেখেছি, কোনো কোনো জীবে একতন্ত্রী ডিএনএ থাকে, আবার আরএনএ ক্ষেত্রেও প্রযোজ্য নয়, কেন যেহেতু আরএনএ একতন্ত্রী। যে বিজ্ঞানী 4 গ্রাফ দ্বিতন্ত্রী ডিএনএ ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য করেন। কি সূত্র না, বলছে কোনো দ্বিতন্ত্রী ডিএনএতে যত পরিমাণ পিউরিন বেস থাকবে তত পরিমাণ পিরিমিডিন বেসও থাকবে। অর্থাৎ পিউরিন বেসের পরিমাণ সর্বদা পিরিমিডিন বেসের পরিমাণের সাথে সমান হবে। কেমন না, পিউরিন বেস কি কি, অ্যাডিনিন আর গুয়ানিন সমান থাইমিন প্লাস সাইটোসিন পিরিমিডিন বেস। অথবা আমরা বলতে পারি অ্যাডিনিন প্লাস গুয়ানিন বাই থাইমিন প্লাস সাইটোসিন সমান কি 1, যেহেতু পিউরিন আর পিরিমিডিন বেসের পরিমাণ সমান। আবার কোন ডিএনএতে আমরা দেখেছি একটা তন্ত্রীতে, এই যে দেখো একটা তন্ত্রীতে অ্যাডিনিন থাকলে অপর তন্ত্রীতে থাইমিন, বা অপর তন্ত্রীতে থাইমিন থাকলে একটা অপর তন্ত্রীতে অ্যাডিনিন, আবার একটা তন্ত্রীতে গুয়ানিন থাকলে অপর তন্ত্রীতে সাইটোসিন। তাহলে সেক্ষেত্রে একটি দ্বিতন্ত্রিক ডিএনএতে যত পরিমাণ অ্যাডিনিন থাকবে তত পরিমাণ থাইমিন থাকবে, অর্থাৎ অ্যাডিনিন সমান থাইমিন, বা বলতে পারি অ্যাডিনিন বাই থাইমিন সমান 1। আবার ওই দ্বিতন্ত্রিক ডিএনএতে যত পরিমাণ গুয়ানিন থাকবে তত পরিমাণ সাইটোসিন থাকবে, কেন গুয়ানিন সাইটোসিনের সাথে বন্ধনী গঠন করে, তাহলে গুয়ানিন সমান সাইটোসিন। অথবা বলতে পারি গুয়ানিন বাই সাইটোসিন সমান 1। এই হচ্ছে 4 গ্রাফ সূত্র। কিন্তু আমরা কখনোই বলতে পারবো না অ্যাডিনিন প্লাস থাইমিন সমান গুয়ানিন প্লাস সাইটোসিন, এটা কখনো সমান হবে না, নট ইজিক্যাল টু। অর্থাৎ অ্যাডিনিন প্লাস থাইমিন নট ইজিক্যাল টু গুয়ানিন প্লাস সাইটোসিন, এটা কখনো হবে না। অর্থাৎ সবসময় দেখা দিবে অ্যাডিনিন প্লাস গুয়ানিন সমান থাইমিন প্লাস সাইটোসিন। কীভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি একটা উদাহরণ দিয়ে। ধরো সাপোজ কোন বলে দিল যে তোমাকে একটা দ্বিতন্ত্রিক ডিএনএতে অ্যাডিনিন আছে 30%, তাহলে ওই তন্ত্রীতে সাইটোসিন কত পরিমাণে আছে, কিভাবে বের করব? অ্যাডিনিন 30%, 30টা আছে সাপোজ, তাহলে থাইমিন আছে 30%, কেন অ্যাডিনিন যেটা থাকবে থাইমিন তোটা থাকবে, কেন অ্যাডিনিনের সাথে তো থাইমিনে বন্ধনী গঠন করে, সেক্ষেত্রে অ্যাডিনিন 30% সমান থাইমিন 30%, তাহলে কত হয়ে গেল 60%, তাহলে বাকি থাকলো কত 40%। তার মধ্যে গুয়ানিন যত থাকবে সাইটোসিন তত থাকবে, অর্থাৎ গুয়ানিন আর সাইটোসিন হাফ হাফ, তাহলে সাইটোসিন থাকবে 20 আর গুয়ানিন থাকবে 20। এবারে মেলাও, সূত্র মেলাও, অ্যাডিনিন প্লাস গুয়ানিন, অ্যাডিনিন কত, অ্যাডিনিন প্লাস গুয়ানিন সমান থাইমিন প্লাস সাইটোসিন, অ্যাডিনিন কত 30, গুয়ানিন কত 20, থাইমিন কত 30, গুয়ানিন কত, সাইটোসিন কত 20, 30 20 50 সমান 50, মিলে গেল। কিন্তু কখনোই আমরা বলতে পারবো না অ্যাডিনিন প্লাস থাইমিন সমান গুয়ানিন প্লাস সাইটোসিন। দেখো অ্যাডিনিন কত, অ্যাডিনিন আছে 30, থাইমিন আছে কত 30, 30 30 60, 30 প্লাস 30 নট ইজিক্যাল টু গুয়ানিন 20 সাইটোসিন 20 সমান 40, হবে না। অর্থাৎ কোনো দ্বিতন্ত্রিক ডিএনএতে কত পরিমাণ বেস থাকবে, যত পরিমাণ পিউরিন বেস থাকবে তত পরিমাণ পিরিমিডিন বেস থাকবে। আর একই বলছি বিজ্ঞানীর 4 গ্রাফের নাম অনুসারে একে বলছি আমরা 4 গ্রাফ সূত্র। এবারে চলে যাব আমরা ডিএনএ ধর্ম। তা ডিএনএ ধর্ম কি না, ডিএনএ ধর্ম হচ্ছে ডিএনএ আমরা অনেকগুলো ধর্ম আছে, আমরা পড়বো, সবগুলো পড়ার দরকার নেই, মেন কয়েকটা ধর্ম পড়বে। যেমন আমরা যদি ডিএনএ ধর্ম যদি দেখি, ডিন্যাচুরেশন। ডিন্যাচুরেশন কি না, দ্বিতন্ত্রিক ডিএনএতে তাপ দিলে, অর্থাৎ যে কোনো দ্বিতন্ত্রিক ডিএনএতে যদি আমরা তাপ দিই, তাহলে তাপ দিলে কি হয় না দুটো তন্ত্রী পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ধনী, অর্থাৎ দ্বিতন্ত্রী, তো এই দুই তন্ত্রীর মধ্যে যে হাইড্রোজেন বন্ধনীগুলো আছে হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙে যায়, হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙে গিয়ে কিসে পরিণত হবে, একতন্ত্রীতে পরিণত হবে। আর তাকেই বলছি আমরা ডিন্যাচুরেশন, অর্থাৎ তাপ প্রয়োগ হয়ে দ্বিতন্ত্রিক ডিএনএ
একতন্ত্রীতে রূপান্তরিত হয়ে যাকে বলছি আমরা ডিনেচুরেশন। আবার রিনেচুরেশন কি না, আবার যদি আমরা তাপ কমিয়ে নিই, তাপ কমিয়ে নিলে কি হবে না, আবার দুটো তন্ত্রী যে পৃথক হয়েছিল আবার তারা কাছাকাছি চলে আসবে, আবার বন্ধনী তৈরি হবে, তখন তাকে বলছি আমরা রিনেচুরেশন। অর্থাৎ ভেঙে যাকে বলছি আমরা ডিনেচুরেশন, আর তাপ কমিয়ে দেওয়াকে বলছি আমরা রিনেচুরেশন। আবার যদি দেখা যায় যে ডিএনএর অতিবেগুনি রশ্মি, এটা একটু পড়বে, ডিএনএর অতিবেগুনি রশ্মির শোষণ করার ক্ষমতা আছে। অতিবেগুনি রশ্মি কত মাপের অতিবেগুনি রশ্মি না 260 মাপের, 260 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে ডিএনএ। সেক্ষেত্রে দ্বিতন্ত্রী ডিএনএর তুলনায় একতন্ত্রী ডিএনএর অতিবেগুনি রশ্মির শোষণ করার ক্ষমতা অনেক বেশি। যে দ্বিতন্ত্রী ডিএনএর তুলনায় একতন্ত্রী ডিএনএর অতিবেগুনি রশ্মি ডিএনএর শোষণ করার ক্ষমতা অনেক বেশি থাকে। আর এই একতন্ত্রী ডিএনএ যে অতিবেগুনি রশ্মি শোষণ করার ক্ষমতা যে বেশি, এই ধর্মটাকে বলা হয় হাইপারক্রোমিক শিফট। হাইপারক্রোমিক শিফট হাইপারক্রোমিক শিফট, অর্থাৎ দ্বিতন্ত্রী ডিএনএর একতন্ত্রী ডিএনএ রূপান্তরিত হওয়াকে বলছি আমরা হাইপারক্রোমিক শিফট। যেটা আমাদের অতিবেগুনি রশ্মি ত্বকে পড়লে যে আমাদের ত্বকে ক্যান্সার দেখা যায়, তার কারণ হচ্ছে এই একতন্ত্রী ত্বকে অতিবেগুনি রশ্মি পড়লো, টেম্পারেচার বেশি, তাই টেম্পারেচার যখন বেশি ডিএনএ দ্বিতন্ত্রীটা ভেঙে গেল, আর দ্বিতন্ত্রী ডিএনএ ভেঙে যাওয়ার সাথে 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 একতন্ত্রী রূপান্তরিত পরিণত হলো, আর একতন্ত্রী ডিএনএ তখন প্রচুর পরিমাণে অতিবেগুনি রশ্মি শোষণ করে ত্বকে ক্যান্সার সৃষ্টি করে। একে বলছি আমরা হাইপারক্রোমিক শিফট। যে ডিএনএ ধর্ম, ডিনেচুরেশনটা একটু পড়বে, রিনেচুরেশনটা একটু পড়বে, আর হচ্ছে তোমার হাইপারক্রোমিক শিফটটা পরীক্ষায় আসে অনেক সময়। এবারে দেখবো আমরা ডিএনএ পলিমরফিজম, পরের ক্লাসে আমরা ডিএনএ পলিমরফিজমটা পড়বো।